তো এই লখনৌটি থেকে সোনারগাঁও ম্যানেজ করা খুব প্রবলেমেটিক। আচ্ছা, এই কমিউনিকেশনটা ঠিক করে হয়েই উঠছিল না। এই সময়ে উঠে আসেন ইলিয়াস শাহ। মানে জগন্নাথপুরী আমরা আরও পরে দেখবো যে কালা পাহাড়ের সময় জগন্নাথপুরীর মন্দিরটাকে খুব বাজেভাবে ধ্বংস করা হয়, সেটা আরও অনেক পরের ঘটনা। ইলিয়াস শাহ জগন্নাথপুরী লুট করেছেন এবং তখন ফিরোজ শাহ কিন্তু এটা জেনেছিলেন আগের যুদ্ধগুলোর থেকে শিখে যে বাংলা জিততে হলে পরে এখানে একটা নদীমাতৃক জায়গা, তো বোট ফ্লোটিলা নেভাল একটা ফোর্স দরকার। একডালার কেল্লায় ইলিয়াস শাহ বসে আছেন তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে। শুধু সৈন্য সামন্ত নয়, একডালার দুর্গটা নাকি এত বড় ছিল যে তার সমস্ত মানে সৈন্য সামন্ত তো বটেই, তার ফ্যামিলি হারেম এবং তার যত অফিসার টফিসার আছে সবাই মিলে ওখানে ভিতরে থাকতে পারতো, মানে প্রায় একটা শহরের মতো। কারণ আসলেও তাদের মধ্যে সমস্যা হচ্ছিল। একটা হচ্ছে মশা, হাতির বিরাট দাম ছিল, কারণ বাংলার নবাবদের কাছে সুলতানদের কাছে হাতি ছিল প্রচুর ভালো ভালো। ভারতবর্ষের শ্রেষ্ঠ হাতি, যুদ্ধের হাতি নাকি বাংলায় ছিল। পান্ডুয়াতে আদিনা মসজিদ তৈরি হলো, যে মসজিদটা নাকি সেই সময়ে ভারতবর্ষে অত বড় মসজিদ ছিল না। ঠিক ঠিক, এটা সম্পর্ক পড়েছে। এবং তার 3টি সেবাদাসী তার খুব পছন্দের ছিল, রোজ, টিউলিপ এবং সাইপ্রেস বলে। নামও অদ্ভুত। হুমায়ুনে আমরা বলেইছি যে হুমায়ুনের দারুণ ভালো লেগেছে, এত সুন্দর ক্লাইমেট ইত্যাদি, এত সুন্দর মহিলা, বল না মহিলারা ছিলেন, বিরাট হ্যাঁ। হ্যারেম টারেম সমস্ত কিছু দারুণ মানে মস্তিতে আছেন। আও বলে ডেকেছে, হ্যাঁ তাহলে বসে চা খাই, কারণ ও তো জানে এটা মক। এবার হুমায়ুনের ওই ক্যাম্পেও কিন্তু 17,000 দাসদাসী। 17,000? এরা সৈন্য নয়, এরা ওর দাসদাসী। এই লোকটা দেখা হলে খুব ভালো হতো লোকটার সঙ্গে। পুরো গৌড় মানে একেবারে গৌড় লুট হয়ে গেল আর কি। পর্তুগিজরা লিখেছেন যে 60 মিলিয়ন ইন গোল্ড। 60 মিলিয়ন ইন গোল্ড, বাপরে সেই সময়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আমার সঙ্গে আছে প্রেমাশিস, আর আমরা আজ কথা বলবো বাংলার ইতিহাস নিয়ে। এই বাংলার ইতিহাস কথাটা বলাতে আজকের এপিসোডের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই যে বাংলা শব্দটা, এই বাংলা শব্দটা কোথা থেকে এলো? এই বাংলা কি কেউ বললো যে এটাকে আলাদা করে বাংলা বা বাঙ্গালা এরম কেউ কি বললো? তারপর কি হলো? আমরা এর আগে অবধি সুলতানি শাসনের দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত এবং বাংলায় তখন কি কি চলছে বিভিন্ন রকম সেই নিয়ে কথাবার্তা বলেছি। এবং বাংলা বারবারই একটা জিনিস প্রেমাশিস বারবার মানে প্রচুর ঐতিহাসিক ঘটনা থেকে এটা বোঝাই যাচ্ছে যে বাংলা স্বাধীন হওয়ার একটা প্রবণতা বাংলার চিরকাল ছিল। এই ধরনের অনুপ্রেরণা আমাদের চিরকালই, হ্যাঁ চিরকালই ছিল। এবার এরকম একটা অবস্থায় আমরা আজকের এপিসোডে আলোচনা করবো হলো ইলিয়াস শাহী বংশ নিয়ে, ইলিয়াস শাহী বংশের বা ইলিয়াস শাহী শাসন নিয়ে। ইলিয়াস শাহী শাসন বাংলার ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং বাংলা প্রথমবার একত্রিত হওয়া বা একটা জায়গা হওয়ার এক মানে যে কি বলবো যে বেসটা, সেটা কিন্তু এই ইতিহাসের সঙ্গে যুক্ত। সো আজকে আমরা শুরু করবো ইলিয়াস শাহী বংশ নিয়ে। এবার আমরা যেখানে ছেড়েছিলাম সেখানে তো ওই বুগরা খান রাজত্ব করছে, এবং বুগরা খান রাজত্ব করছে ঠিক না, ও আর কি ওই আইয়াসি করছে আর নামটা ওর আছে, হ্যাঁ এরকম অবস্থায় ছেড়েছি আমরা। আর এই যে পুরো আজকের এপিসোডে এখানে প্রচুর ঘটনা এবং প্রচুর চরিত্র আছে। তো আমরা শুরুটা কোথা থেকে করবো এই এপিসোডের? হ্যাঁ, তো এই মানে এটা ইম্পর্ট্যান্ট এজন্যে যে সেই অর্থে হয়তো পাল বংশের মতো অত দিনকার ঘটনা নয়, কিন্তু বাংলায় ইসলামিক শাসনের একটা অংশ তো আমরা করেছি এর আগের এপিসোডে। কিন্তু এই সময় আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইলিয়াস শাহী এবং তারপরে হুসেন শাহী, এবং সেখানে বহু ইন্টারেস্টিং ঘটনা আছে। মাঝখানে এক মানে মুসলিম শাসনের মধ্যে একজন হিন্দু রাজা গণেশ উঠে আসেন, তার কথা আছে। ইথিওপিয়ানরা বাংলা শাসন করেছে সেই সময় আছে। তৃতীয় লিঙ্গের একজন বা একাধিক মানুষ শাসন করেছেন বাংলা, সেই সব গল্প আছে। তারপর ধীরে ধীরে আমরা মুঘল পিরিয়ডে ঢুকবো এখান থেকে আর কি। তো সেই সময় বাংলার একটা স্বতন্ত্র, যেহেতু সুলতানি পিরিয়ড এবং মুঘল পিরিয়ডকে আলাদাভাবে যদিও নর্থ ইন্ডিয়ান হিস্ট্রিতে উত্তর ভারতের ইতিহাসে দেখা হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু একটা স্বতন্ত্র ধারা চিরকাল চলে এসছে এবং সেখানে স্বাধীন শাসনের একটা পরম্পরা দীর্ঘকাল চলেছিল। তবে ওই যে বলি বুগরা খান,
বুগরা খানের তো গিয়াসউদ্দিন বালবানের সময়কার। তারপর এসে তোর আমাদের তুগলক, হ্যাঁ তুগলক, এই বুগরা খানের থেকে মোহাম্মদ বিন তুগলক অবধি যেই সময়টা, এই সময়টার খুব বেশি বিবরণ পাওয়া যায় না বাংলায়, তো কাজে এটা নিয়ে আমরা বলতে পারবো না। তুগলকের সময় থেকে আমরা আবার বিবরণ পাচ্ছি। তো মোহাম্মদ বিন তুগলক যেহেতু বুগরা খানের সময়তেই মানে বাংলা হচ্ছে দিল্লির অধীনে, তো মোহাম্মদ বিন তুগলক বুঝলেন এটাকে বুলঘাকপুর বা বুগলাকপুর বলা হতো বাংলাকে, কারণ এখানে সবসময় সবাই ওই যেটা বললি যে সবসময় সবাই বিদ্রোহ করে বসে। তো এই বিদ্রোহ প্রশমন করার জন্যে মোহাম্মদ বিন তুগলক বাংলাকে 3 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে লখনৌটি, যেটা হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রিক, যেটা গৌড় অঞ্চলটা, যেটা গৌড় বা পৌন্ড্র দীর্ঘকালীন, সেই অঞ্চলটা হচ্ছে লখনৌটি। তো এখানে কাদের খান বলে একজনকে উনি গভর্নর হিসেবে রেখেছেন। আরেকটা হচ্ছে সাতগাঁও। সাতগাঁও মোটামুটি দক্ষিণ বাংলাটাকে বলা যেতে পারে, দক্ষিণ বাংলার একটা অংশ সাতগাঁও বা সাতগ্রাম যেটা। আরেকটা হলো সোনারগাঁও। আরেকটা সোনারগাঁও, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের, নর্থার্ন ইস্ট বেঙ্গল, ঢাকা কেন্দ্রিক, বিক্রমপুর কেন্দ্রিক একটা অঞ্চল। তো সাতগাঁওতে ইয়াজউদ্দিন ইয়াহিয়া এবং সোনারগাঁওতে তাতার খান বা বাহরাম বলে একজনকে রাখা হয়েছে। এবার এই তার মধ্যে আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে বাহাদুর শাহ। বাহাদুর শাহ এর আগে বাংলা শাসন করেছেন ওই দিক থেকে, সোনারগাঁওয়ের দিক থেকে। তার ছেলেদেরকে নিয়ে গেছে বিন তুগলক দিল্লিতে, আর একে রেখে গেছে যে তুমি বাহরাম খানের সাথে মিশে চালাবে। তো এ মাঝখানে বিদ্রোহ করে বসেছে। বিদ্রোহ করে বসার পরে তাকে হারানো হলো, এই বাহরামি হারালেন, এবং তারপর মানে সে খুব ইন্টারেস্টিং যে তাকে হারাবার পরে তার পুরো চামড়াটা তুলে নেওয়া হয়েছিল এবং সেই চামড়াটা আলাদা করে পাঠানো হয়েছিল। বিন তুগলকের ইনস্ট্রাকশন ছিল যে ওর জ্যান্ত ওর চামড়া, মানে চামড়া উধের দো চাই বলে ব্যাপার, চামড়ে উধের দো, ওরকম আর কি। চামড়াটা অ্যাকচুয়ালি মানে জ্যান্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে এবং দিল্লি পাঠানো হয়েছে, এবং সেটা নিয়ে বিরাট উৎসব হয়েছে মোহাম্মদ বিন তুগলকের এখানে। তো এই বাহাদুর শাহ শেষ হলেও এবার ফখরুদ্দিন বলে একজন ওই সোনারগাঁওয়ের দিক থেকে, তিনি বাহরামকে হারিয়ে তিনি বসলেন সোনারগাঁওতে। তো তখন বাকি দুজন যে তারা এর বিরুদ্ধে লড়াই করলো, লড়াই করে, তার মানে একটা জিনিস জাস্ট আমি একটুখানি কনটেক্সটটা বোঝার জন্য বলছি যে সেই সময় তার মানে যদিও অধীনে আছে, কিন্তু সেই সময়ও মানে বিপ্লব এবং বিদ্রোহ, নতুন নতুন লোকজন এসে করে যাচ্ছে, যুদ্ধ এবং ক্ষমতা দখলের চেষ্টা করে যাচ্ছে। বেশ। তো এবার ফখরুদ্দিন বলে যে আর কি, সে সোনারগাঁও দখল করে ফেলেছে, দখল করে আমি ইন্ডিপেন্ডেন্ট। তো এবার বাকি যে দুজন, মানে একজন হচ্ছে লখনৌটির কাদের খান আর ইয়াজউদ্দিন, এরা দুজন মিলে সোনারগাঁও আক্রমণ করলেন। সোনারগাঁও হচ্ছে খুব সবচেয়ে তখন ধনী, মানে লখনৌটি তো ধনী, সোনারগাঁওতেও প্রচুর সম্পদ। তো এরা জিতলেন সোনারগাঁও, কিন্তু সে সময়কার যে একটা নিয়ম ছিল যে তুমি জিতবে, যে তারপরে যে লুটতরাজটা হবে, যে তুমি সম্পত্তিটা পাবে, সেটা কি হবে, সেটার একটা অংশ তো রাজকোষে থাকবে, মানে সুলতানের নিজস্ব, বাকিটা তো সেনাদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এটা এরা দিলেন না কোনো সেনাকে, তো সেনাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হলো। আচ্ছা, দ্বিতীয় কি লখনৌটি থেকে, তখন তো এখনকার মতো এরকম হোয়াটসঅ্যাপ আর ইমেল ছিল না, তো এই লখনৌটি থেকে সোনারগাঁও ম্যানেজ করা খুব প্রবলেমেটিক। আচ্ছা, এই কমিউনিকেশনটা ঠিক করে হয়েই উঠছিল না। এই সময়ে উঠে আসেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, হ্যাঁ, তিনি এখানকার লোক না, তিনি বাইরের লোক। হ্যাঁ, তিনি আসেন এখানে। হ্যাঁ হ্যাঁ। তো এই ফখরুদ্দিনেরই জেনারেল ছিলেন আর কি, এর দাদা। তো সেই একটা ঝামেলার মধ্যে, সেই সিভিল ওয়ার টাইপের একটা সিচুয়েশন, সেই অবস্থার থেকে সোনারগাঁও কেন্দ্রিক শামসুদ্দিন ইলিয়াস শাহ উঠে এলেন 1342 খ্রিস্টাব্দে এবং বললেন যে এখন আমি বাংলার অধিপতি। মানে বাকি কাদের খানকে হারিয়ে ফেলা হয়েছে, ইয়াসউদ্দিন হারিয়ে গেছে, তো সোনারগাঁও, সাতগ্রাম এবং লখনৌটি মিলে পুরো বাংলাটার অধীনে এসে গেল ইলিয়াস শাহ, এবং এখান থেকে শুরু হলো ইলিয়াস শাহী বংশ বা ইলিয়াস শাহী শাসন। হ্যাঁ, মানে উনি প্রথম যে নাকি এই 3টে জায়গাকে একত্রিত করে নিজেকে এই পুরো এলাকাটার শাসক হিসেবে ঘোষণা করলেন। হ্যাঁ, পুরো এলাকাটা শাসক হিসেবে ঘোষণা করলেন। এই যেহেতু একটুখানি আমরা করলাম, মানে শুরুটা একটু, ইতিহাসটা আপনাদের খুব বেশি স্মুথ মনে হবে না, তার কারণ হচ্ছে খুব ডিসজয়েন্টেড ইনফরমেশন আছে এই সময়টার। ইলিয়াস শাহের পরের থেকে ইনফরমেশনটা বেশ স্মুদার। তো সেই
একটা হচ্ছে যে একদিকে তো বিন তুগলাক কীরকম ছিল সেটা আমরা জানি, সে তো একের পর এক অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে। তো তাতে কী হচ্ছে, উত্তর ভারতের দিক থেকে সব রাজারা, হিন্দু রাজারা মূলত, তারা সবাই আলাদা আলাদা করে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে ফেলছে, যে তুগলকের আন্ডারে গভর্নর থাকার মতন মানে পরিস্থিতি নেই আর কি। তাতে কি হচ্ছে, অনেকগুলো ছোট ছোট রাজ্য, আর ইলিয়াস শাহ বাংলা পেয়ে গেছেন এত বড় একটা ধনী প্রদেশ, তো কি করবেন ইনি বললেন তাহলে চলো পশ্চিমের দিকে আরো কিছু রাজত্ব জেতা যাক। এই করে তিনি প্রথমত জিতলেন হচ্ছে যেটাকে আজকে আমরা মিথিলা বলি, সেই অঞ্চলটা, যেটা তখন ছিল তিরহুত তার আন্ডারে চলে এলো। এবার উনি মানে কয়েকটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, তিনি গেলেন নেপালের রাজাকে হারালেন। বেশ, নেপালের রাজাকে হারালেন, তবে নেপালটা অধিকার করলেন না। নেপালে মূলত তার যে আক্রমণটা ছিল সেটা লুটতরাজের জন্যে, যেমন তোর ধর স্বয়ম্ভূনাথ স্তূপ যেটা ছিল সেটাকে উনি ভাঙলেন, প্রচুর লুটতরাজ হলো। পশুপতির যে মন্দির ছিল সেটাকে ভাঙা হলো, সেখান থেকে লুটতরাজ হলো। তো এগুলো করে উনি আবার ফিরে এলেন, মানে সম্পত্তি বাড়ছে আরও। ওড়িশা অ্যাটাক করলেন, মানে জগন্নাথপুরী আছে, কটকের মন্দির আছে, আরও অনেক মন্দির ছিল এবং মন্দিরগুলো প্রচণ্ড সম্পদশালী মন্দির ছিল। তো ওড়িশাকে তো আলাদা করে হারানো যাচ্ছে না, কিন্তু এনারাও আক্রমণ করলেন ইলিয়াস শাহ ওড়িশাতে, এবং এই মন্দিরগুলোকে ধ্বংস করা হলো। কিছু কিছু ক্ষেত্রে প্রচুর লুটতরাজ তো হলোই, সব কিছু ধ্বংস না হলে পরেও, মানে জগন্নাথপুরী আমরা আরও পরে দেখবো যে কালাপাহাড়ের সময় জগন্নাথপুরীর মন্দিরটাকে খুব বাজেভাবে ধ্বংস করা হয়, সেটা আরও অনেক পরের ঘটনা। ইলিয়াস শাহ জগন্নাথপুরী লুট করেছেন এবং কটক লুট করেছেন। এবারের মনে হলো যে বাহ, মিথিলা জিতে গেলাম, নেপাল জিতে গেলাম, ওড়িশাতে লুটতরাজ হলো, প্রচুর সম্পত্তি, এবার একটা কাজ করা যাক, আমি এবার দিল্লি জিতে নিই। এই দিল্লি জিতে নিই এরকম একটা ভাবনা চিন্তা চলছে। ততদিনে বিন তুগলক গিয়ে ফিরোজ শাহ তুগলক এসে বসেছেন দিল্লির মাসনাদে। ফিরোজ শাহ তুগলক দেখলেন যে এটা তো ঠিক হচ্ছে না, একটা প্যারালাল একটা ইন্ডিপেন্ডেন্ট রাজত্ব তৈরি হচ্ছে। এটা বুঝতে হবে তখনকার কিন্তু এই পুরো হিন্দুস্থান ব্যাপারটা এরকম একদম একটা ইউনিট নয়, বাংলা কখনো প্রভিন্স হচ্ছে, কখনো আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং খুব সম্পদশালী একটা আলাদা জায়গা। আমার মনে হয় বেশ কিছু জায়গায় এরকম হচ্ছে বোধহয়। হ্যাঁ, কিন্তু বাংলার মতন শক্তিশালী কেউ হয়ে ওঠেনি। দক্ষিণ ছিল, দক্ষিণের তো দিকগুলো তো জেতা সম্ভবই হয়নি কারোর পক্ষে হিসেবে, কিন্তু বাংলা তো ওভাবেই ছিল। তো ফিরোজ শাহ এবার আক্রমণ করলেন, মানে আসছেন বাংলার দিকে লড়াই করতে। এবং তখন ফিরোজ শাহ কিন্তু এটা জেনেছিলেন আগের যুদ্ধগুলোর থেকে শিখে, যে বাংলা জিততে হলে এখানে একটা নদীমাতৃক জায়গা, তো বোট, ফ্লোটিলা, নেভাল একটা ফোর্স দরকার। তো যখন ফিরোজ শাহ আসছেন তখন কিন্তু নেভি এবং প্রায় 90,000 অশ্বারোহী সৈন্য এবং 1,000 নৌকো নিয়ে তিনি আক্রমণ করছেন বাংলা। তো হলো, এবং এসে বুঝতে পেরেছিলেন ইলিয়াস শাহ যে এর সাথে সম্মুখ সমরে গেলে পরে মুশকিল হবে। তো সম্মুখ সমরে আমরা যাব না, অন্ততপক্ষে গৌড়ে তো যাবই না। তো ইনি তখন কি করলেন, তো গৌড়ে ঠুকে গেল ফিরোজ শাহ আরামসে। গৌড় মানে পান্ডুয়া, দিনাজপুরের দিকে পান্ডুয়াতে ঢুকে গেল, এবং ঢুকে বলল সমস্ত যারা আমির ওমরা রয়েছে তাদেরকে বললো যে দেখো, আমি কিন্তু তো কোনো, ফিরোজ শাহ বলছেন যে আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে রাখবো, এবং ইলিয়াস শাহ হচ্ছে আমাদের বিদ্রোহী, তার বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে চলো আমরা ইলিয়াস শাহকে এখান থেকে উৎখাত করি, তারপরে তোমরা আমাদের আন্ডারে থাকবে যেভাবে বিন তুগলকের আন্ডারে ছিলে। এবং এই সময় পাইক যারা ছিল তাদেরকে আরও 100% তাদের স্যালারি বাড়িয়ে দেওয়া হলো, তাদের যেটা মানে ইনসেন্টিভ ছিল এগুলো বাড়িয়ে দিলেন, প্রচুর আমির ওমরাকে প্রচুর জমি দেয়া হলো। এসব করে উনি শক্তি বৃদ্ধি করছেন ফিরোজ শাহ। 1 বছরের জন্য বলেন, 1 বছরের জন্য কারো কোনো চাষি কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ ঢুকে গেছে তো, প্রচুর সম্পদ পেয়ে গেছে ওখানকার। তো এদিকে ইলিয়াস শাহ লড়ছেন না, এর সাথে ডাইরেক্টলি লড়ছেন না। ইনি চলে গেলেন একডালা বলে একটি জায়গাতে। একডালাতে একটা কেল্লা ছিল, একডালার কেল্লায় ইলিয়াস শাহ বসে আছেন তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে। শুধু সৈন্য সামন্ত নয়, একডালার দুর্গটা নাকি এত বড় ছিল যে তার সমস্ত মানে সৈন্য সামন্ত তো বটেই, তার ফ্যামিলি, হারেম এবং তার যত অফিসার আছে সবাই মিলে ওখানে ভিতরে থাকতে পারতো, মানে প্রায় একটা শহরের মতো। এবার এই একডালাটা কোথায় সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটুখানি দ্বন্দ্ব আছে। পান্ডুয়ার কাছে কি? হ্যাঁ, দিনাজপুরের কাছে কোথাও একটা একডালা বলে একটি জায়গা রয়েছে।
কেউ কেউ বলেছেন যে না এটা আরও পূর্ব দিকের কোনো একটা জায়গা, কিন্তু সেটা নয়, একডালাটা দিনাজপুরে। তো দিনাজপুরের একডালার একটা অদ্ভুত ব্যাপার ছিল এই কেল্লাটার, যে কেল্লাটার চারদিকে ডাবল মোট ছিল, মানে দুটো নদী ছিল। তোমাকে যদি বাইরে থেকে পান্ডুয়ার দিক থেকে বা গৌড়ের দিক থেকে আক্রমণ করতে হয় তাহলে দুটো নদী পার হয় তারপরে কেল্লাটা। আচ্ছা। এবং তোমাকে মনে হবে এদিক থেকে যেন মাঝখানে একটা আইল্যান্ড ওটা। তো কাজেই একডালা ফোর্ট অ্যাটাক করা খুব মুশকিল, এবং ফিরোজ শাহ দাঁড়িয়েই আছেন, কেউ তাকে সাহায্য করছে না। তখন তো আর কামান টামান ছিল না, কিন্তু ক্যাটাপুল্ট থেকে পাথর টাথর ছোড়া হচ্ছে। একডালা ফোর্টকে কোনোভাবেই হারাতে পারছেন না, মানে ভাঙছেই না একডালা ফোর্ট। ইলিয়াস শাহ বেরোচ্ছেন না যে বাইরে বেরিয়ে লড়াই করবেন, তো এদিকে ফোর্স ওদিকে ফোর্স, ক্লান্ত হয়ে যাচ্ছে। ফিরোজ শাহ বুঝলেন এই বাংলায় তো যদি আমি এইভাবে লড়াই করি কিছুদিন পরে বৃষ্টি নেমে যাবে, বৃষ্টি নেমে গেলে তো আর বাংলায় যুদ্ধ করা যাবে না, এবার তো এদের অ্যাডভান্টেজ। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো, কিছু ওই সুফি সেন্ট কালান্দার যাদেরকে বলে, এই কালান্দার কিছু লোকজন এসে, মঙ্ক আর কি, তারা এসে ইলিয়াস শাহকে বলল যে এর সৈন্য সামন্তরা বিদ্রোহ করছে, ফিরোজ শাহ তুমি এখন অ্যাটাক করলে পরে কিন্তু জিতে যাবে। ইলিয়াস শাহ বললো আচ্ছা এটা তো তাহলে ভালো অপরচুনিটি। তো ইলিয়াস শাহ এই বেরোলেন ফোর্টে, এবং এই কালান্দারদেরকে পাঠিয়েছিলেন অ্যাকচুয়ালি ফিরোজ শাহ। ওই লোভটা দেখিয়ে যে দিল্লির ফোর্স এখন উইক, এখন এরা এলেবেল, কারণ আসলেও তাদের মধ্যে সমস্যা হচ্ছিল। একটা হচ্ছে মশা, প্রচুর মশা, তাতে লোকজন মারা যাচ্ছে, খাবার দাবারের কমি হচ্ছে, এবং ওখানে ওই কাদা কাদা অবস্থা, তাতে এমনিতেই সমস্যা হচ্ছে। কালান্দাররা গিয়ে এই কথাটাই বললো, ইলিয়াস শাহ মানলেন হ্যাঁ ঠিকই তো, কথাটা তো ভুল বলছে না, আর সুফি মঙ্করা যখন বলছে ঘটনাটা বোধহয় সত্যি। এই ইলিয়াস শাহ সমস্ত ফোর্স নিয়ে বেরোলেন এবং দেখলেন যে হ্যাঁ দিল্লির ফোর্স একটু উইক। আস্তে আস্তে প্রায় 5 মাইল পর্যন্ত ওরা যখন এলেন, এটা পুরো ফিরোজ শাহের প্ল্যান ছিল যে ওকে বেরোতে দাও, আমাদের এরিয়াতে আসতে দাও, তারপরে অ্যাটাক করব। 5 মাইল যখন এলেন উনি, তখন দেখলেন যে আসল ফোর্স তো পেছনে, 3 দিক থেকে আক্রমণ হলো ফিরোজ শাহর, এবং হেরে গেলেন আমাদের ইলিয়াস শাহ। কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ হেরে গেলেন সেই যুদ্ধে। কিন্তু এবার হেরে যাওয়ার পরে উনি আবার ফোর্টে চলে গেছেন পালিয়ে আর কি, আর ফিরোজ শাহ ধাওয়া করতে করতে একডালা ফোর্টের কাছে এসে গেছেন, কিন্তু আক্রমণ করলেন না কেল্লায়, করলেন না। না, এবার এই আক্রমণ কেন করলেন না এটা নিয়ে দু রকমের তত্ত্ব আছে। একটা বলে যে, যেটা মানে ওর ফিরোজ শাহ নিজস্ব যারা কোর্ট হিস্টোরিয়ান তারা লিখেছে যে না, ওই মহিলারা সমস্ত কেল্লার সামনে এসে এত জোরে জোরে উচ্চস্বরে আর্তনাদ করে চিৎকার করছিল, সেটা দেখে ফিরোজ শাহর মন বিগলিত হয়ে গেছিল। বিগলিত প্রাণে উনি বললেন যে না আর করবো না, এরকম করে চলে গেছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে তা না, উনি জানতেন যে একডালা ফোর্টকে আমি ব্রেক করতে পারবো না, এবং বাংলা জেতাটা আমার পক্ষে হবে না, বাংলা আমি রুলই করতে পারবো না এখান থেকে। তখন উনি চলে যান, বিহারটা চলে যায় এর হাত থেকে, মিথিলা টিথিলাগুলো চলে যায় শামসুদ্দিন ইলিয়াসের হাত থেকে, কিন্তু বাংলা অক্ষত থেকে যায়। বাংলা ইনি অক্ষতভাবে রাজত্ব কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহই থেকে যান। তারপরেও তার মানে কার্যত স্বাধীন বাংলায় থেকে গেল, কার্যত স্বাধীন বাংলা, কিন্তু যেটুকু বেরিয়েছিল বাইরে মিথিলা টিথিলা যেগুলো জিতে নিয়েছিলেন ওগুলো হাত থেকে চলে যায় আর কি। তো ইলিয়াস শাহ বুঝলেন যে ঠিক আছে, বাংলা যখন আছে তো একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান হোক। তো ইলিয়াস শাহকে হাতি টাতি পাঠাচ্ছেন, কারণ হাতির বিরাট মানে বাংলায় যারা ছিল আর কি, তখন তো হাতি দিয়ে যুদ্ধ হতো, হাতির বিরাট দাম ছিল, কারণ বাংলার নবাবদের কাছে সুলতানদের কাছে হাতি ছিল প্রচুর ভালো ভালো। ভারতবর্ষের শ্রেষ্ঠ হাতি, যুদ্ধের হাতি নাকি বাংলায় ছিল। তো প্রচুর হাতি তখন উপঢৌকন হিসেবে যাচ্ছে ওখানে। তো এই নিয়ে বেশ একটা ভালো রিলেশন তৈরি হলো। এই সুবাদে উনি আক্রমণ করলেন, ইলিয়াস শাহ আক্রমণ করলেন কামরূপ আক্রমণ করে, কামরূপও খানিকটা জেতা হলো, পুরোটা জেতা হলো না। এই তারপরে ইলিয়াস শাহ মারা যান। তো কাজে ইলিয়াস শাহের বংশের সূচনাটা শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে, এবং ফিরোজ শাহর সাথে একটা দীর্ঘতম যুদ্ধ হয়। যুদ্ধে একডালা ফোর্টের একটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ব্যাপার, একডালা ফোর্টকে ভাঙা যায়নি। আজকে একডালা ফোর্টটা ওই দিনাজপুরের ওখানে নেই বা পান্ডুয়ার ওখানে নেই, সেটা দুর্ভাগ্যজনক। তিনি বোধহয় রাজধানী ও লখনৌটি থেকে ইয়েতে নিয়ে গেছিলেন পান্ডুয়ায়। হ্যাঁ, পান্ডুয়া মানে ওই ফিরোজাবাদ বলা হতো, ফিরোজাবাদ বলা হতো।
তারপরে সিকান্দার শাহ তার ছেলে, এবং যথেষ্ট ভালো মানে উত্তম ইয়ে আর কি শাসক। ইনিও ওইভাবেই আর কি হাতি টাতি পাঠাচ্ছেন, একটা সহাবস্থান গুরুত্বপূর্ণ রয়েছে। এমন সময় ওই ফখরুদ্দিন ছিল, ফখরুদ্দিনের যাকে হারিয়ে দেওয়া হয়েছিল সোনারগাঁও থেকে, তার এক জামাই সে গেল ফিরোজ শাহর কাছে যে কি ব্যাপারটা, মানে আমার থেকে তো নিয়ে নেওয়া হয়েছে, আমার শ্বশুরের কাছ থেকে পুরো সাম্রাজ্যটা তো নিয়ে নেওয়া হয়েছেই, কিন্তু ওখানে একটা ইন্ডিপেন্ডেন্টলি চালাচ্ছে একটা লোক, আপনি কিছু করবেন না? তো ফিরোজ শাহ দেখলো যে হ্যাঁ এটা তো ঠিক, এবং বাংলা জিততে হলে একটা বাংলার যুদ্ধ এবং বাংলার রাস্তাঘাট চেনে, ওখানকার যুদ্ধের ব্যাপারটা জানে, এরকম একটা লোক দরকার, সেটা তো এই জাফর খান। তো একে নিয়ে আক্রমণ করি, গতবার আমরা জিতেও কিছু করতে পারলাম না, জাফর খানকে নিয়ে গেলে পরে হয়তো কাজে দেবে। জাফর খানকে নিয়ে আক্রমণ করে আবার সেই এক সিকান্দার শাহ লড়াই করবেন না সামনাসামনি, উনিও চলে গেলেন একডালা ফোর্টে, আবার সেই স্ট্যান্ড অফ, কিচ্ছু ভাঙছে না। কিন্তু একটা ঘটনা ঘটলো যে একটা নাকি টাওয়ার ছিল যেখানে এত সৈন্য উঠেছে যে টাওয়ারটা ভেঙে পড়ে গেছে, তো একটা ফোর্টের একটা জায়গা খালি হলো আর কি। এবার তো কী হবে, জেনারেলি তো ফিরোজ শাহর আর্মি ওখান দিয়ে ফোর্টে ঢুকতে পারবে, কেল্লায় ঢুকতে পারবে, ঢুকলো না, কারণ ফিরোজ শাহ জানতেন যে আমি হারাতে পারবো না এদেরকে, কেল্লায় ঢুকলে পরেও আমি হারাতে পারবো না, সম্ভবত এই জন্যে হ্যাঁ আক্রমণ করলেন না। তবে সেই সময় কি হলো, তখন আবার একটা শান্তি চুক্তি এদের মধ্যে স্থাপিত হলো, এবং এই শান্তি চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ। এক ভদ্রলোক ছিলেন হুমায়ুন হাইবাল খান বলে, খুব নাকি ভালো বক্তা, ভালো নেগোশিয়েটার, ডিপ্লোম্যাট আর কি, যিনি নিজে লড়তেন ইলিয়াস শাহের, সিকান্দার শাহের তরফে, আর তার দুই ছেলে লড়ছিল ফিরোজ শাহের তরফে। তো এমনি একজন এসে এদের মধ্যে একটা পিস ট্রিটি করান যে আপনি ওদিকটা নর্থ ইন্ডিয়া পুরো শাসন করুন, বাংলা স্বাধীন থাকবে, আপনাদেরকে উপঢৌকন পাঠানো হবে। এই একটা শান্তি চুক্তি যে স্থাপিত হলো, তারপরে আগামী 200 বছর বাংলায় আর উত্তর ভারত থেকে দিল্লি থেকে আক্রমণ হয়নি। আচ্ছা, এই শান্তি চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ, এবং মানে তারপর থেকে বাংলা 200 বছর অবধি স্বাধীন থেকে গেছে। তো এই শান্তির বাতাবরণে সিকান্দার শাহ প্রচুর আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট করলেন। ইলিয়াস শাহী বংশের যে আর্কিটেকচারাল একটা ডেভেলপমেন্টের জায়গা, সেটা এই সময় হলো। আচ্ছা, ইলিয়াস শাহ যে ছিলেন শামসুদ্দিন, তিনিও কিন্তু বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যকে অনেক পৃষ্ঠপোষকতা করেছেন। তার সময় মহাভারত প্রথম বাংলায় ট্রান্সলেট হচ্ছে, শ্রীকৃষ্ণ বিজয় এগুলো লেখা হচ্ছে, তো ওগুলো করছেন। আর সিকান্দার শাহ এবার আর্কিটেকচারে মন দিলেন, এবং পান্ডুয়াতে আদিনা মসজিদ তৈরি হলো, যে মসজিদটা নাকি সেই সময়ে ভারতবর্ষে অত বড় মসজিদ ছিল না। ঠিক এটা সম্পর্কে পড়েছি। তো আদিনা মসজিদ, এবং আদিনা মসজিদ একটা বিরাট বড় কোর্টইয়ার্ড ইত্যাদি। তবে নিন্দুকেরা বলেন যে আদিনা মসজিদের তৈরির জন্যে যে মেটেরিয়াল আর কি দরকার ছিল, সেটা একটি বৌদ্ধ স্তূপ ভেঙে নিয়ে আসা হয়, এবং গৌড়ের যত মন্দির এবং বৌদ্ধ মন্দির ছিল, বৌদ্ধ স্তূপ ছিল, সেগুলো সমস্ত ভাঙা হয়েছিল আদিনা মসজিদ বানানোর জন্য। তো নিন্দুকেদের কথা, সেটা সত্য মিথ্যা এবার এটা তো বলা যায় না, সেটা আলাদা ব্যাপার, বাট ঐতিহাসিক সত্য নয়। হ্যাঁ, ঐতিহাসিক সত্য নয়, এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, বুঝলাম, একটা থিওরি, এটা একটা থিওরি, কারণ ওটার প্রচুর জায়গায় কিছু মানে পুরনো হিন্দু বিগ্রহের একটা ছাপ, বা পুরনো মন্দিরের বা স্তূপের একটা ধরনের একটা লক্ষণ, এগুলো আর্কিটেকচারালি পাওয়া গেছে বলে মনে করা হয়। পার্সি ব্রাউন বলে একজন ভদ্রলোক, ঐতিহাসিক এবং আর্কিওলজিস্ট, তিনি এই কথাটা বলেন আর কি, যে গৌড়ের সমস্ত মন্দির ভাঙা হয়েছিল। তো যা হোক, এই সময় এবং সিকান্দার শাহর সময় মূলত ডেভেলপ হচ্ছে অন্যান্য জিনিসও। এরপরে ইলিয়াস শাহী বংশটা একটু ভেঙে পড়ে, কারণ হচ্ছে তার এক ছেলে তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওদিকে সোনারগাঁওতে গিয়ে নিজেকে আবার স্বাধীন ঘোষণা করে ফেলছে। তারপরের বেশ কিছুটা সময়, মানে সিকান্দার শাহের ছেলেদের সময়কার ইতিহাসটা একদমই পাওয়া যায় না। তো আমি এক জায়গায় দেখলাম যে সিকান্দার শাহ গিয়াসউদ্দিন আজম বলে ওর যে ছেলে, তার সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিল, এটা একটা মত আছে বটেই। আদিনা মসজিদে তাকে দাহ করা হয়েছিল, আদিনা মসজিদে তাকে দাফন করা হয়েছিল। না, গিয়াসউদ্দিন আজম শাহ তাকে মেরে ফেলেছিলেন এরকম, এটা সত্য হয়তো নয়।
কিন্তু একটা মত তো এটা বলে, একটা মত আছে, কিন্তু তার অনেক ছেলেই আলাদা আলাদাভাবে বিদ্রোহ করে। সোনারগাঁওতে কেউ বিদ্রোহ করে ফেলছে, ইত্যাদি করে ফেলছে। আসলে এই সময়টাতে খুব ভালোভাবে আমরা জানতে পারি না যে ইতিহাসটা কী ছিল, কারণ বাংলার এত সমৃদ্ধি যে বাঙালি ল্যাদে পড়ে গেল আর কি, সম্পূর্ণভাবে ল্যাদখোর হয়ে গেল। কারণ মিলিটারিদেরও কোনো ইতিহাসটা কখন তৈরি হয়, যখন কিছু একটা চেঞ্জ হবে। চেঞ্জ কিছু হচ্ছে না এই সময়, বাংলা সবাই আরামসে আছে। তো ইলিয়াস শাহ এবং সিকান্দার শাহ অবধি যুদ্ধ যতদিন হয়েছে ততদিন পর্যন্ত ইতিহাসটা আছে, তারপরে আর নতুন কিছু হচ্ছেই না। গিয়াসউদ্দিন আজম শাহ, মানে আমি এখানে যেটা পেলাম সেটা হলো 1390 থেকে 1411, এই সময় নাকি মানে গিয়াসউদ্দিন আজম শাহকে বেশ কিছু জায়গায় বলা হচ্ছে যে ইনি নাকি ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ সম্রাট, শ্রেষ্ঠ সুলতান। শ্রেষ্ঠ সুলতান বলার কারণ পেছনে 2-3টে খুব বেশি ইতিহাস নেই, কিন্তু গিয়াসউদ্দিন 2-3টে অ্যানেকডোটাল গল্প আছে, যেমন এবং সেই গল্পগুলো খুব অদ্ভুত, যার জন্য হয়তো তাকে বলা হয়েছে। যেমন একটা গল্প হচ্ছে যে ইনি একজনকে শিকার টিকার করতে গিয়ে বা কিছু কারণে কোনো একজনকে তীর দিয়ে মেরে ফেলেন। তো তার বিধবা এসে কাজীর কাছে আর্জি জানায় যে সুলতান মেরে ফেলেছে। কাজীর কাছে সুলতান গিয়ে কাজীর কাছে পৌঁছায় এবং বিচার হয়, এবং কাজী এদেরকে বলেন যে না, সুলতানকে যে আপনি দোষী, আপনাকে ইনডেমনিফাই করতে হবে, মানে আপনি আর কিছু করা যাবে, প্রাণদণ্ড তো আর দেওয়া যাবে না, কিন্তু আপনাকে প্রচুর স্বর্ণমুদ্রা ইত্যাদি দিতে হবে ভরপাইয়ের জন্য আর কি, খোরপোশ হিসেবে। এবং সুলতান সেটা দেন। এই বিচারটা যখন শেষ হয় তখন সুলতান দাঁড়িয়ে উঠে বলেন যে আমি খুশি যে আপনি ঠিক ন্যায় বিচার করেছেন। আমি সুলতান বলে আপনি যদি আমাকে বিচারটা না করতেন তাহলে আপনাকে কাজীর পজিশন পোস্ট থেকে সরিয়ে দিতাম। আচ্ছা, বুঝেছি। না, আরেকটা জিনিস আছে, সেটা হলো মানে ওর ব্যাপারে যেটা আমি দেখলাম সেটা হলো বিদ্যানুরাগী ছিলেন নাকি? বিদ্যানুরাগী ছিলেনটাও একটা অ্যানেকডোটাল অদ্ভুত গল্প। এনার বিরাট হারেম ছিল, হ্যাঁ, এবং তার 3টি সেবাদাসী তার খুব পছন্দের ছিল, রোজ, টিউলিপ এবং সাইপ্রেস বলে। নামও অদ্ভুত। হ্যাঁ, তো একবার ইনি খুব অসুস্থ হয়ে পড়েন গিয়াসউদ্দিন। অসুস্থ হয়ে পড়ে তার মনে হয় যে আমি মরে যাব। মরে যাব মনে হওয়ার পরে এই 3জন সেবাদাসী বা কঙ্কুবাইন যাই বলিস না কেন, তাকে ডেকে বলেন যে আমি মরে যাওয়ার পরে আমার শরীরটাকে যে স্নান করাতে হয়, তো সেটা তোমরা 3জন মিলে করাবে, কিন্তু এটা আমার শেষ ইচ্ছে। তারপরে উনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এই 3জনের ভাগ্যে জোটে একটা মানে বদনাম নয়, একটা বুলি করা শুরু করে সবাই যে তোমরা তো মৃতদেহ পরিষ্কার করার লোক, এই 3জনকে। তখন ইনি অনেক মানে বলেন যে না, এই 3জনের এই বদনামটা ঘোচাতে হবে। ঘাসাল্লে বলতো সবাই তো দেখে 3জনকে, তো এই ঘাসাল্লে দিয়ে একটা কবিতা লিখতে হবে আর কি। তার জন্য বড় পোয়েটদের কাছে গিয়ে উনি প্রচুর পৃষ্ঠপোষকতা করে তাদের জন্য একটা কবিতা লিখিয়েছিলেন। হ্যাঁ, একটা নাম পাওয়া যায়, সেটা হলো পারস্যের এক বিখ্যাত কবি ছিল হাফেজ বলে। হাফেজ, হ্যাঁ, তাকে চিঠি পাঠান তিনি, তার সঙ্গে কবিতা টবিতা লেখা। হ্যাঁ, তো এটা হচ্ছে ওনার সাহিত্যের বিষয়টা আর কি। আসাম জেতার চেষ্টা করেন, আসাম জিততে উনি পারেননি। হ্যাঁ, একটা মদেটা পাওয়া যায় যে চীনের সঙ্গে উনি চীনের সাথে একটা ভালো সম্পর্ক ওনার ছিল। মিং ছিল সেই সময়, মিংদের সাথে একটা খুব ভালো সম্পর্ক ওনার ছিল, এবং ওখান থেকে প্রচুর লোক আসেন। এবং এনার সময়টার সম্বন্ধে একজন চৈনিক পরিব্রাজকের লেখা পাওয়া যায়, যার নাম হচ্ছে মাহুয়ান। মাহুয়ানের লেখা থেকে ওই সময়টা সম্বন্ধে অনেক কিছু জানা যায়, শুধু গিয়াসউদ্দিন সম্বন্ধে নয়। যেমন ধর, মাহুয়ানের লেখায় পাওয়া যাচ্ছে যে সে সময় বাংলায় বিভিন্ন রকমের উৎকৃষ্ট তোর রেশম বস্ত্র এবং কটন মানে কার্পাসের বস্ত্র, মসলিন বোধহয় নয়, কিন্তু অনেক রকমের অনেক ধরনের উৎকৃষ্ট কার্পাসের বস্ত্র পাওয়া যেত, যেটা চীনেও অ্যাভেলেবেল ছিল না। এই সমস্ত পাওয়া যাচ্ছে। সে সময় কতটা ডেভেলপড ছিল সেটা পাওয়া যাচ্ছে। সে সময় যে বাংলায় মানে মাহুয়ানের লেখাতেই লেখা আছে যে লোকে সার্কাস দেখাতো। সার্কাস মানে বাঘকে নিয়ে খেলা দেখাতো রাস্তায়। হ্যাঁ, বাঘ নিয়ে গিয়ে খেলা দেখাচ্ছে তারা, বাঘের সাথে লড়াই হচ্ছে। এটা হচ্ছে পোষ মানানো বাঘ, রাস্তায় লড়াই হচ্ছে, এবং জিতছে কখন, যখন ও হাত দিয়ে বাঘের মুখ খুলে ফেলছে। এইসব লেখা আছে। হ্যাঁ, তো মানে ব্যাপারটা হচ্ছে যে ওই পিস ট্রিটি সাইন হওয়ার পর থেকে বাংলায় এত সমৃদ্ধি, সবাই খুব সুখে শান্তিতে শান্তিতে বাঘ ফাঘ নিয়ে রাস্তায় খেলা দেখাচ্ছে, মানে
জীবনটা সুখেরই আছে, হ্যাঁ, আর লোকে সেটা দেখছেও, মানে ইম্পর্টেন্ট হলো এটা। হ্যাঁ, বাট সেই সময় বাংলা ওয়াজ গুড, ঠিক আছে, ভালো জায়গা, হ্যাঁ, ভালো মানে ভালো অবস্থায় আছে। হ্যাঁ। এবং আরেকটা বোধহয় জৌনপুরের সঙ্গে ওর একটা সন্ধি স্থাপন হয়েছিল, আরো বোধহয় বেশ কিছু আরো কয়েকটা জায়গার সঙ্গে সন্ধি স্থাপনের কথা আছে। তো এই ইলিয়াস শাহী বংশের এটাই হচ্ছে একটা প্রথম তিনজন আর কি রাজার বা সুলতানের ইতিহাস। এরপরে ইলিয়াস শাহী বংশের থেকে আমরা একটু সরে যেতে হবে আমাদের, কারণ তখন এক অদ্ভুত হিন্দু রাজার উদ্ভব ঘটে, কারেক্ট, যার নাম গণেশ। ঠিক। তো গণেশ অ্যাকচুয়ালি ছিলেন একজন ওই আমির ওমরা টাইপের একজন আর কি সামন্ত ছিলেন। কারণ গিয়াসুদ্দিনের পরে কে গদ্দিতে বসবেন এটার কোনো ঠিক ছিল না। কখনো কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে, তার হারেমে অনেক আছে, তার একটা ছোট একটা বাচ্চাকে বসিয়ে দেওয়া হচ্ছে, তো চালাচ্ছেন হচ্ছে এই সামন্তরাই। এর মধ্যে তো গণেশের সামন্তই ছিলেন, তবে গণেশের সামন্তদের মধ্যে বেশ শক্তিশালী এই কারণে ছিলেন যে উত্তর পূর্ব ভারতের প্রচুর মঙ্গলয়েড ট্রাইবদেরকে নিয়ে ওনার সেনাবাহিনী উনি তৈরি করেছিলেন। তো সেটা খুব স্ট্রং ছিল, এবং সেই বলে উনি একসময় বসলেন, ক্ষমতা দখল করে ফেলেন। এবং যখন উনি ক্ষমতা দখল করে ফেলেন তখন বাকি মুসলিম যারা সামন্ত ছিল তাদের মানে এটা কি হলো, ইলিয়াস শাহী বংশের পরে হঠাৎ করে এরকম একটা পাওয়ার স্ট্রাগলের মধ্যে থেকে একজন হিন্দু রাজা এরকম হয়ে গেল, এটা তো হতে দেওয়া যায় না। তখন তারা জৌনপুরের ইব্রাহিম শাহকে ডেকে আনলেন। কারেক্ট, এইটাই আমি বলছি, জৌনপুরের তার আগেই জৌনপুরের সঙ্গে একটা কানেকশন ছিল। ইব্রাহিম শাহকে ডেকে আনলেন যে আপনি এখানে আসুন এবং গণেশকে আপনি হারান। এবং ইব্রাহিম শাহ আসার আগে ইব্রাহিম শাহের সাথে অ্যাকচুয়ালি কোনো লড়াই হয়েছে গণেশের এরকম কোনো উল্লেখ নেই, কিন্তু একটা সন্ধি হয়। ইব্রাহিম শাহ নিজে ডাইরেক্টলি আসলেন না, কারণ বাংলার সৈন্যের সাথে যুদ্ধ করতে কেউই, ফিরোজ শাহ হেরে গেছে মানে কি জিততে পারেনি। তো জৌনপুর একটা ছোটো রাজ্য, সে কীভাবে করবে, সে বরং কী করলো, ওই ওয়ান্ডারিং মংস মানে সুফি কুতুব শাহ বলে একজন ছিলেন, তাকে পাঠালো, এবং তার প্রচুর হচ্ছে তোর আনরুলি ফলোয়ার্স। এরা এসে একটা অস্থির পরিস্থিতি তৈরি করলো এর রাজ্যে, গণেশের রাজ্যে। তখন গণেশের সাথে বললো যে আমরা মানে আরও অস্থিরতা তৈরি করব, এখানে সিভিল ওয়ারের মতন পরিস্থিতি তৈরি করব। গণেশ দেখলো অবস্থা বেগতিক, তো বলে কী করতে হবে, তো বলো যে আপনাকে হয় ইসলাম কবুল করুন, নাহলে গদি ছেড়ে দিন। তখন গণেশ বলেন, আচ্ছা এগুলো সবই মানে রিকনস্ট্রাক্টেড হিস্ট্রি, এরকম ডাইরেক্টলি কেউ লেখেননি। তবে তখন গণেশ সম্ভবত তাকে বলেন যে আমার ছেলেকে, যার নাম যদু সেন, তাকে আমি করে দিচ্ছি, ইসলামে কনভার্ট করে দিচ্ছি, তো ঠিক আছে, তো এরপরে আমার পরে এই হবে, ভালো কথা। তো সে চলে গেল, এবার ইব্রাহিম শাহ চলে গেলেন। এবার গণেশ রাজত্ব করলেন কিছুদিন, তারপর তার ওই যদু যে আলাউদ্দিন মোহাম্মদ শাহ হলো, হ্যাঁ জালালউদ্দিনের প্রবলেমটা হলো যখনই কুতুব শাহ আর ইব্রাহিম চলে গেছেন তখন তাকে আবার রিকনভার্ট করিয়ে দিয়েছে গণেশ, আবার তাকে হিন্দু বানিয়ে ফেলেছে। কিন্তু জালালউদ্দিন যখন নিজে সিংহাসনে বসছেন তখন উনি দেখলেন যে আমি যেহেতু কনভার্ট একবার হয়ে গেছি, আমাকে হিন্দু ব্রাহ্মণরাও অ্যাকসেপ্ট করছে না, আর যেহেতু এখন আমি আর মুসলিম নেই, কাজে মুসলিমরাও অ্যাকসেপ্ট করছে না। ফলে খুব একটা অসুবিধার তৈরি হলো, এবং জালালউদ্দিন আবার রিকনভার্ট হলেন ইসলামে। দুবার হলো। একবার উনি জন্মসূত্রে হিন্দু, বাবা ওকে মুসলিম করেছে, আবার তাকে হিন্দু করেছে, আবার সে নিজে ইসলাম গ্রহণ করলো যে আমি ইসলামই থাকবো। এবং সেই কারণে তার ব্রাহ্মণদের ওপরে এবং হিন্দু সমাজের উপর প্রচণ্ড রাগ ছিল যে আমাকে গ্রহণ করেনি। এবং জালালউদ্দিন যখন শাসন করেন তখন হিন্দুদের উপরে প্রচণ্ড বেশি অত্যাচার করেন, বিশেষত ব্রাহ্মণদের ওপরে প্রচুর অত্যাচার করেন। এর ছেলে, এবার এর পরের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। জালালউদ্দিনের ছেলেকে তার 2 বডিগার্ড মেরে ফেলে তারা শাসন মানে মসনদে উঠে বসে। এবার 2 জন মিলে বডিগার্ড, এবার কেউ একজন শাসন করতে চাইছে কিছুদিন, অন্যজনের সাথে রেষারেষি, সে তাকে মেরে ফেললো, তার মানে কনস্পিরেটর অনেকে, তারা এই নিয়ে একটা খুব ঝামেলা চলছে আর কি মসনদের উপরে।
তো এমন সময় সামন্ত টামন্ত সবাই মিলে আবার ইলিয়াস শাহী বংশের একজনকে নাসিরুদ্দিন মাহমুদ শাহ তাকে আবার মসনদে বসালেন যে এই ঝামেলার থেকে বাঁচার জন্য। তো নাসিরুদ্দিন মাহমুদ শাহ বসলেন এবং তার সময় খুব বেশি কিছু হয়নি, তিনি একটু এই যে এত বিশৃঙ্খল পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটাকে একটুখানি ঠিক করার চেষ্টা করেছিলেন। শান্ত সময়। তারপরে তার ছেলে রুকনুদ্দিন বরবাক ইনি মসনদে বসলেন এবং এর সময় ওড়িশা জেতা হলো, কামরূপের দিকে একটা কিছুটা অংশ কামরূপের জেতা হলো। তবে বরবাক একটা জিনিস বুঝলেন যে ওর বাবা মানে নাসিরুদ্দিনকে তো সামন্তরাই এনে বসিয়েছে, এর সময়ও সামন্তরাই হচ্ছে তোর পাওয়ারে। এদিকে ইসমাইল বলে এর এক জেনারেল ছিল যে এই ওড়িশা কামরূপ জেতার ক্ষেত্রে অনেকটা কাজে লেগেছে, কিন্তু আরও কিছু লোক সামন্তরা মিলে ইসমাইলকে মারাবার একটা ষড়যন্ত্র করে ফেলে ইসমাইলকে মেরে ফেললো। তো বরবাকের একটা জিনিস মনে হলো যে আমি খুব একটা পাওয়ারফুল পজিশনে নেই, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে কেউ না কেউ, এবং যতদিন না এই সামন্তরা সমাজের বা সরকারের মূল জায়গায় থাকবে ততদিন আমার ক্ষমতাটা খুব বেশি কেন্দ্রীভূত হবে না। কি করা যায়? তিনি প্রচুর মানে ইথিওপিয়ান দাস কিনলেন। আচ্ছা, ইথিওপিয়ান দাসদেরকে কেনা হলো এবং কিনে তাদেরকে রাখলেন নিজের দেহরক্ষী হিসেবে, তাদেরকে রাখলেন নিজের রাজমহলের সিকিউরিটির জন্যে, তাদেরকে সরকারেরও বেশ কিছু উচ্চ পদে বসানো আরম্ভ করলেন। আচ্ছা, যাতে সামন্তদের ক্ষমতাটা খর্ব হয়। এবার এর সময় তো যেমন চলছে, কারণ বরবাক কিন্তু ওই আবার বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করছেন বরবাকের সময়, কিন্তু এই ইথিওপিয়ানরা ধীরে 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 শক্তিশালী হয়ে উঠতে থাকলো। কারণ প্রথমত এরা আনট্রেন্ড, হ্যাঁ, খুবই জাতীয় আর কি, হ্যাঁ, উগ্র ধরনের একটা দাস যারা আর কি, এরা কারো কথা শুনছে না, নিজের মন মর্জি মতো কাজ করছে, অত্যাচার করছে রাজত্বে গিয়ে, এদের ক্ষমতাটা মানে আর নেওয়া যাচ্ছে না। তো যতদিন পর্যন্ত বরবাকের নাতি জালালউদ্দিন ফাত যখন মসনদে বসছেন ততক্ষণ পর্যন্ত ইথিওপিয়ানরা একটা মেনাস হয়ে দাঁড়িয়েছে আর কি এর পক্ষে। এদের মানে ওরা আবার মানে সামন্তদের তবুও তো একটা ব্যাপার ছিল যে সামন্তরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করছে, এরা নিয়ম টিয়মের ধার ধারছে না, আর ওরা একটা নিজস্ব ট্রাইব, ওরা নিজেরাই শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছে। তো ফাত কী করলেন যে এদেরকে সরিয়ে আবার পুরনো সামন্তদেরকে ফিরিয়ে আনো, এরকম একটা চেষ্টা উনি করার যখন চেষ্টা করলেন তখন যেটা সন্দেহ হয়েছিল সেটাই হলো, ইথিওপিয়ানরা সমস্ত একত্রিত হয়ে গিয়ে তারা তখন কি হতো, তখন রাজমহলে একজন চিফ ইউনাক হতো, তৃতীয় লিঙ্গের একজন ওই হারেমটা দেখতেন, সুলতান শাহজাদা বলে তার নাম। সুলতান তিনিও হাবশি মানে এখানে ইথিওপিয়ানদেরকে হাবশি বলা হয়, তিনিও হাবশি। তাদের সাথে একত্র হয়ে গিয়ে তারা একটা গ্রুপ বানালেন এবং ফাতকে মেরে ফেললেন। সুলতান শাহজাদা মূলত যেহেতু তারা একবারে অন্দরমহলে তার প্রবেশ এবং যাতায়াত, তিনি মেরে ফেললেন এদেরকে, এবং এখান থেকে শুরু হলো বাংলার হাবশি রুল, মানে ইথিওপিয়ানদের অ্যাবিসিনিয়ান রুল বা হাবশি রুল বা ইথিওপিয়ান রুল। সুলতান শাহজাদা তৃতীয় লিঙ্গের একজন মানুষ, তিনি কিন্তু বাংলা শাসন করেছেন। তার মানে ইথিওপিয়ান এবং তৃতীয় লিঙ্গের মানুষ একজন যে বাংলাকে শাসন করেছে। হ্যাঁ, এই যে সুলতান শাহজাদা তিনি নিজের নাম রেখেছিলেন বরবাক শাহ। রুকনুদ্দিন বরবাক আলাদা, উনি ইলিয়াস শাহী বংশের, ইনি বরবাক শাহ নাম রেখেছিলেন। ইনি একটা অদ্ভুত কাজ করলেন যেটার পরবর্তীতে তুই বেটার বলতে পারবি যে বাংলার ইতিহাসে এই জিনিসটা, মানে ইতিহাস তো একটা সাইক্লিক্যাল ব্যাপার, এই জিনিসটা আবার হয়েছে কিনা। সেটা হচ্ছে এর মনে হলো যে যোগ্য মানুষদেরকে যদি আমি সরকারে রাখি এবং আমার আশেপাশে রাখি, তো যোগ্য মানুষরা তো আমার কথা শুনবে না এবং আমাকে প্রশ্ন করবে। কারণ তাদের কাছে অল্টারনেটিভ আছে, আমার সরকার না থাকলে সে অন্য কোথাও চলে যাবে, অন্য কোনো কাজ করবে, তার নিজস্ব একটা আছে। তো আমি অযোগ্য লোকদেরকে নিয়োগ করব আমার সরকারে, তারা সবসময় আমার লয়াল থাকবে। মানে যোগ্যতার বিনিময়ে লয়্যালটি কেনা হলো। একদম, যোগ্যতার বিনিময়ে লয়্যালটি কেনা হলো, যে এরা অযোগ্য হলেও এরা আমার লয়াল থাকবে সবসময়। না, এরকম জিনিস আর পরে বাংলায় কোথায় হচ্ছে? না, কোনোদিন হয়নি।
একদম ওই ইংল্যান্ডে বোধহয় একবার হয়েছিল, লন্ডনে বোধহয় একবার লন্ডনে। হয়েছিল। হ্যাঁ, কিন্তু এই অযোগ্য লোকদের দিয়ে যদি শাসন চালানোর চেষ্টা করিস তাহলে যেটা হবে সেটাই হলো যে প্রচণ্ড রকম একটা বিশৃঙ্খলা, সারাদিন হচ্ছে পার্টি, সারাদিন হচ্ছে মানে লুটতরাজ, চুরি চামারি সমস্ত হচ্ছে, আর মানে জনতার মানে জীবন অতিষ্ঠ হয়ে উঠলো। তারপর থেকে ভাগ্যে যেরকম কিছু হয়নি। সে সময় ওই ফাথের একজন বফাদার যাকে বলে আর কি, তার এক বফাদার সামন্ত ছিলেন মালিক আন্দেল। তিনি পাইকদেরকে একত্র করে তিনি আক্রমণ করলেন এদের ভেতরে সিভিল ওয়ার টাইপের আর কি আক্রমণ করলেন এবং হারিয়ে দিলেন 6 মাসের মধ্যে। হারিয়ে দেওয়ার পর উনি বললেন যে মেরেই ফেললেন অবভিয়াসলি। তো তখন তাকে তিনি ওই ফাথের বিধবা যিনি ছিলেন আর কি আগের বেগম, তাকে বললেন যে আপনার যে কনিষ্ঠ সন্তানটি রয়েছে তাকে মাসনদে বসতে দিন, আমি দেখাশোনা করব। তো ইলিয়াস শাহী বংশের যে নারী আর কি রানী, তিনি বলেন আমার আর দরকার নেই, অনেক হয়েছে আমাদের ইলিয়াস শাহী বংশের শাসন, আমার আর দরকার নেই, তুমিই শাসন করো। তো মালিক আন্দিন তখন সাইফুদ্দিন ফিরোজ নামে তিনি শাসন করা আরম্ভ করলেন। কিন্তু সুখ বেশি দিন টিকলো না, কারণ আন্দিলের পরে তার ছেলে, অনেকে বলেন সেটা ফাথেরও ছেলে বা আন্দিলের ছেলে, আমরা ঠিক জানি না, তার ছেলে তাকে আবার ওই হাবশিরা তো ছিলই আশেপাশে, তারা তাকে মেরে ফেললো। মেরে ফেলে মুজাফফর বলে একজন, যাকে সিদ্দি বদর বলা হয়, সিদ্দি বদর দিওয়ানা, পরের নিদি মুজাফফর নাম নিয়েছেন, তিনিই বসলেন, তিনিও ইথিওপিয়ান, তিনি রাজত্ব করছেন। এবং তার একটি খুব যোগ্য, মানে তারা তো একেবারে যা খুশি তাই করছে, কিন্তু মোটামুটি সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তো কিছু ঠিকঠাক লোক দরকার। এমনি একজন মানুষ ছিলেন যার নাম হচ্ছে সৈয়দ হুসেন, বা যাকে আমরা পরে আলাউদ্দিন হুসেন নামে চিনব, যিনি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। মানে তাকে হুসেন শাহ হিসেবেই চিনব আমরা। হ্যাঁ, তো এই সৈয়দ হুসেন তখন তার ওয়াজির, তিনি মোটামুটি সাম্রাজ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন কোনো রকমে, কিন্তু জনতা বিক্ষুব্ধ হয়ে গেল। জনতা বিক্ষুব্ধ যখন এবং অন্যান্য সামন্তরা যখন বিক্ষুব্ধ হয়ে গেল, তখন হুসেন শাহ তাদের দলে চলে গেলেন এবং মুজাফফরের এগেনস্টে গিয়ে মুজাফফর শাহকে মেরে ফেলা হলো এবং হুসেন শাহ হলেন তখন বাংলার অধিপতি। গৌড় দুর্গের মধ্যে তাকে মেরে ফেলা হলো বলেই বলা হয়। এবং এই যে সৈয়দ শাহ, একে আমি জানি না, আমি একটা জায়গায় পড়লাম যে তাকে বাঙালি বলে কনসিডার করা হচ্ছে। সে আসলে কি বাঙালি, মানে তার রুটটা কি ছিল জানি কি আমরা? জাতিগতভাবে আরব, তার বাবা সম্ভবত আরব থেকে এসেছিলেন, কিন্তু এনার জন্ম হয়েছে জঙ্গিপুর মুর্শিদাবাদে। এনার জন্ম, এবং এক কাজীর মেয়েকে, বাঙালি কাজীর মেয়ের সাথে তার বিয়ে হয় এবং একটি নিম্ন পদে ইনি মুজাফফরের গভর্নমেন্টে ঢোকেন এবং নিজের ইন্টেলিজেন্স দিয়ে ধীরে ধীরে ওয়াজির অবধি পৌঁছেছিলেন। তো কাজে জন্মসূত্রে ইনি বাঙালি, মানে বাংলা অঞ্চলের মধ্যেই এনার জন্ম হয়েছে, সেই অর্থে আমরা বাঙালি বলতেই পারি। আর এই যে সময়টা হাবশি শাসন ছিল, সেটা খুবই একটা মানে খুবই খারাপ সময়, বাংলার একেবারে মানে সবচেয়ে কালো অধ্যায় যেটাকে বলতে পারি বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে এই সময়টা হাবশি শাসনের। কারণ ট্যাক্স প্রচণ্ড রকমভাবে বেশি গেছে, যখন তখন লুটতরাজ চলছে, কারণ এটা তো বাঙালিও নয়, বাংলাদেশের বিরাট শাসন করার ইচ্ছাও নেই, যতটুকু পাওয়া গেছে লুটে পুটে খাও, এই হচ্ছে এদের উদ্দেশ্য। তো এই হাবশি শাসনটা সমাপ্তি হলো আর কি, 7 বছর আর মতন ছিল। হ্যাঁ, মানে ওই লেট ইলিয়াস শাহ এবং এদের মিলে প্রায় 17 বছর। আলাউদ্দিন হোসেন 1493 খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসলেন এবং হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা হলো। এই হুসেন শাহ তো শুরু হলো, হুসেন শাহী বংশ শুরু হলো, হুসেন শাহী শাসন শুরু হলো। হুসেন শাহকে অনেক জায়গাতে বাংলার আকবর বলা হতো। এবার হুসেন শাহর শাসনে এমন কি হলো যাতে বাংলার আকবর বলা হওয়া শুরু করলো তাকে? ঠিক, অ্যাকচুয়ালি বাংলার যে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধিবৃত্তির বিকাশ, সংস্কৃতির বিকাশ, এর যদি মানে মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে বেশি কারো সময় হয়ে থাকে সেটা হুসেন শাহর সময়। আচ্ছা। এবং হুসেন শাহর পরবর্তী যে জেনারেশনে ছিলেন তার ছেলে তার অবধি 26 বছর হুসেন শাহ নিজে, আলাউদ্দিন হোসেন নিজে শাসন করেছেন। প্রথমে উনি কি করলেন যে হাবশিদেরকে সরিয়ে দিলেন, একদম দেশ থেকে
বিতাড়িত করলেন। পুরনো সামন্ত, হিন্দু এবং মুসলিম দু ধরনের সামন্তকেই ফিরিয়ে আনলেন। ইনি নিজে খুব ধার্মিক লোক ছিলেন, কিন্তু উত্তর ভারতের ধার্মিক মুসলিম শাসকদের মতো উগ্র ছিলেন না। ঠিক, কারণ এনার সময় বাংলা সাহিত্যের সাংঘাতিক বিকাশ হয়। বাংলার হিন্দু এবং মুসলিম নির্বিশেষে সবাই খুব সুখে শান্তিতে থাকে। হ্যাঁ, এবং তিনি আমার মনে হয় খুবই স্ট্র্যাটেজিক্যালি প্রথমে হাফসিদের সরিয়ে দেওয়া, তারপর কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করা সৈন্য সামন্ত আছে তাদেরকে শান্ত করা, যেমন ওই পাইক মানে যাদের পদাতিক সৈন্যদেরকে উনি শেষ করা। তারপর তোর জনপুরের সাথে যেটা একটা দীর্ঘকালীন সম্পর্ক ছিল, এবং জনপুরের সাথে দিল্লির সুলতানের লড়াই চলছে দীর্ঘদিন ধরে। তো এই শার্কি যারা ছিলেন জনপুরের, তারা ফাইনালি হেরে গেলেন সিকান্দার লোদির কাছে। হেরে গিয়ে তার মানে ততক্ষণে সালতানাত শেষ না, লোদি বংশ শেষ, লোদি বংশের মানে হ্যাঁ ওই আর কি, মানে আফগান শুরু হয়ে গেছে। হ্যাঁ, আফগানরা শুরু হয়ে গেছে। তো শার্কি যিনি ছিলেন তিনি এসে এনার এখানে রিফিউজ নিলেন। এতে সিকান্দার লোদি রাগ হয়ে গেল যে আমার সাথে যুদ্ধ হয়েছে, আমি যাকে হারিয়ে দিয়েছি তাকে তো, এবং গ্র্যান্ড ওয়েলকাম হচ্ছে তার। তো সিকান্দার লোদির বললো, ও আচ্ছা, তাহলে আমার সাথে যে জৌনপুরের লড়াইটা হচ্ছিল তার মানে হুসেন শাহের এতে মদত ছিল, বাংলার মদত ছিল। এটা হতেও পারে, হ্যাঁ। কারণ একেবারে নিজের বর্ডারে দিল্লি সুলতানিকে চাইছিলেন না এনারা। হুসেন শাহ চাইছিলেন যে একটা বাফার স্টেট থাক মাঝখানে, হুসেন শাহ এবং তার আগে ইলিয়াস শাহীরাও, যে মাঝখানে একটা বাফার স্টেট হিসেবে কেউ থাক, সরাসরি দিল্লি আমাদেরকে আক্রমণ করতে পারবেন। তাই হয়তো কিছুটা সাহায্য তাদেরকে করেও ছিল। কিন্তু যখন এটা হলো তখন সিকান্দার লোদির সাথে একটা প্রায় লড়াইয়ের অবস্থা তৈরি হলো হুসেন শাহের। তবে হুসেন শাহ লড়াইটা লড়লেন না, বরং দুদিকে সেনা দাঁড়িয়ে রয়েছে, কেউই লড়াই করছে না। এক্সস্টেড হয়ে সিকান্দার লোদি বলেন তাহলে একটা পিস ট্রিটি সাইন হোক। তো শান্তি চুক্তি স্থাপনা হলো যে এই অবধি রাজমহল পাহাড়ের এই অবধি হচ্ছে বাংলার বর্ডার, তারপরের থেকে দিল্লির বর্ডার, মানে উত্তর ভারতের দিল্লি সুলতানির বর্ডার হয়ে গেল। ইনি কামরূপের নীলাম্বর, এক বিরাট রাজা, দারুণ মানে বীর রাজা, তাকে হারালেন। ওড়িশা খানিকটা, ত্রিপুরা খানিকটা, এগুলো সমস্ত তার মিলিটারিলি তিনি জিতলেন। কিন্তু তার আকবরের ব্যাপারটা হচ্ছে যে তার সময় কোনো দ্রোহ হয়নি, রাষ্ট্রদ্রোহ কিচ্ছু হয়নি। অর্থাৎ সবাই ঠিকঠাকই ছিল, মানে দমন করেছেন এমন না, হয়নি, কোনো সেরকম বড় কিছু পাওয়া যায় না। এবং মানে ওই যে বললাম হিন্দু এবং মুসলিম দুজনকেই এত পৃষ্ঠপোষকতা করেছেন। হিন্দুদের মধ্যে বেশ কিছু অংশ এনাকে কৃষ্ণের অবতারও বলতো। তাই? হ্যাঁ হ্যাঁ, তাকে নৃপতি তিলক, জগৎ ভূষণ এই সমস্ত উপাধি হিন্দুরা দিয়েছিল। আচ্ছা। মহাভারতের ট্রান্সলেশন হয় এনার সময় বাংলায়। তারপর মানে এক তো হচ্ছে আইনের শাসন থাকে, বাংলা সাহিত্যের বিকাশ তো হচ্ছিলই। তো এই সমস্ত কারণে তাকে বাংলার আকবর বলা হয় আর মানে সেই সময়, মানে পরবর্তীতে বলা হয়েছে অবশ্যই, সেই সময় তো আকবর আসেনি, কিন্তু আমার মনে হয় যে আকবরের শাসনকালের যে ওভারঅল ভারতবর্ষের যা পরিস্থিতি ছিল, একদম যে মানে সব শান্তিপূর্ণ হচ্ছে তা তো নয়, বাট আমার মনে হয় তার আগে অবধি যতটা লেভেলে অরাজকতা এবং খুন খারাপি হয়েছে সেই তুলনায় আকবরের সময় কম হয়েছে কিছুটা। হ্যাঁ, মানে দেখ, এর আগে আমরা যে বাকি যে মুসলিম শাসকদের কথা বললাম তাদের বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে এসছে, এবং এসে তাদের মধ্যে একটা ধর্মীয় একটা ইনটলারেন্স কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। রাইট, সেটা আলাউদ্দিন হোসেন শাহের সময় একেবারেই ছিল না। আমি বলছি যে আকবরের সময় যেরকম তানসেনের নাম শোনা যায়, হ্যাঁ, সেই সময় কিন্তু মানে সেই একইভাবে হুসেন শাহর সময় মালাধর বসু, বিজয়গুপ্তর মতো কবি, হ্যাঁ, এই সমস্ত কবিদের কিন্তু পৃষ্ঠপোষকতা হুসেন শাহ করেন। তো সেটা একটা কারণ। হ্যাঁ, আকবরের শ্রীচৈতন্য ইম্পর্টেন্ট, কারণ শ্রীচৈতন্যকে প্রচন্ড সম্মান করতেন আলাউদ্দিন হোসেন শাহ, এবং তার সমস্ত অফিসারদেরকে, মিলিটারিকে বলেছিলেন যে ইনি বাংলার যেখানে যেখানে ধর্ম পরিব্রাজনে বেরোবেন কোথাও যেন তাকে ডিস্টার্ব না করা হয়, তাকে তার পথ যেন সুগম থাকে। ঠিক, এটা কিন্তু বিরাট ব্যাপার সেই সময়। এবং তার আগের হিসাবে যদি দেখি আমরা, তখন দেখা যাচ্ছে ধর্মের নামে যা খুশি তাই চলছে।
তো এই সময়টা এসে দেখা যাচ্ছে যে মানে সব কিছু যাতে ঠিকঠাক চলে আর কি সব, এবং এটা আকবরের সময় ওই কারণেই আমার মনে হয় বাংলার আকবর বলা হতো। বাট শাসক হিসাবে আমার মনে হয় খুব একটা ইম্পর্ট্যান্ট এবং ঠিকঠাক শাসক ছিলেন একদম হোসেন শাহ। এবার আমরা এগোই। এগোই। হুসেন শাহ ছিলেন নাসিরউদ্দিন নুসরত শাহ। এই সময়টাতে মুঘল মানে বাবর ঢুকছেন, মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিষ্ঠিত হচ্ছে এবং আফগানরা একটু কোণঠাসা হয়ে পড়ছেন। আফগানরা যখন কোণঠাসা হয়ে পড়ছেন তখন আফগানরা কোন দিকে আসবেন? উত্তর ভারত দিকে থেকে দিল্লির দিকে তো হেরে যাচ্ছেন সমস্ত আফগানরা। একটা অংশ তো গুজরাটের দিকে গেল, বাকি একটা বড় অংশ এই জৌনপুর এবং বাংলা বিহারের দিকে আসতে শুরু করলো। এবং মুঘলদের বিরুদ্ধে এরা নিজেরাও আফগান। তখন একটা মুঘলদের বিরুদ্ধে একটা কনফেডারেসি তৈরি হওয়ার মতো একটা জায়গায় আমরা দাঁড়ালাম। বেশ বেশ মানে শের খান, মানে যে পরে শেরশাহ হবে, সে জৌনপুরের লোক আছে, মাহমুদ লোদি যে এর ভাই, ইব্রাহিম লোদির ভাই, এরা সমস্ত এদের সাথে জুড়লেন আমাদের নুসরত শাহ। জুড়ে ভাবলেন যে আমরা একটা কনফেডারেসি করি যে মুঘলদের বিরুদ্ধে লড়াই হবে, কারণ আফগান প্রচুর সৈন্য আসছে ইত্যাদি আসছে। ঠিক আছে, তো এবার লড়াইয়ের জন্য প্রস্তুতি হচ্ছে। প্রস্তুতি হওয়ার পরে কি হলো যে 3-4 ভাগে ভাগ হয়ে গেলেন। এক দলে হয়তো মাহমুদ লোদি যাচ্ছেন, এক দলে শের খান যাচ্ছেন, এটা বাবরের সময় কিন্তু, আর এও যাচ্ছেন, আমাদের নুসরতও যাচ্ছেন। কিন্তু শের খান একটা পয়েন্টে দেখা গেল মাহমুদ লোদি যখনই লড়াই করতে গেলে মাহমুদ লোদি পালিয়ে গেছে। আমরা আগেই ওই মুঘল আমলের হিস্ট্রির সময় বলেছি মাহমুদ লোদি পালিয়ে গেছে। শের খান ধরা দিয়েছে, সারেন্ডার করেছে মুঘলদের কাছে। একা বেঁচে থাকলো নুসরত। তো বোঝা গেল যে মানে প্রথম দিকে বাবর বুঝতে পারেনি যে এ হচ্ছে এদের সাথে জুড়ে আছে, কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো দেখা গেলো সবাই চলে গেছে বিভিন্ন দিকে, নুসরত একা রয়েছে। নুসরত এক্সপোজ হয়ে পড়লো যে এ তো বিদ্রোহী, আক্রমণ করা যাক। হ্যাঁ, তো কিন্তু নুসরত বাঁচিয়ে নিয়েছিলেন কোনো একটা ভাবে, যে বাবরকে উপঢৌকন পাঠিয়ে যে আমরা এখানে আছি। হ্যাঁ, কিন্তু বাবর তো বাংলা আক্রমণ করে, নুসরত শাহকে আক্রমণ করে, ঘরঘরা যুদ্ধ হয়, বিহার হেরে যান। হ্যাঁ, বিহার হেরে যান নুসরত, কিন্তু তারপরেও ডিপ্লোম্যাসি দিয়ে আর কি নেগোসিয়েশন করে বাংলাটা বাঁচিয়ে নেন। এক্স্যাক্টলি, আগেও যেমন দেখছি এক্স্যাক্টলি বাংলা তার মানে স্বাধীনই থেকে গেল এখনো অবধি সেই অর্থে। হ্যাঁ, মানে বাংলার সুলতানরা বারবার ওই বিহার জিততে চাইছেন, আর একটু ইউপির দিকে চলে যাচ্ছেন, মিথিলা জিতছেন, কিন্তু যখনই দিল্লি থেকে অ্যাটাক হচ্ছে, একেবারে ফিরোজ শাহর সময় থেকেই আমরা দেখছি, তখনই তারা হাঁটতে বাংলা এসে বাংলাটা জিততে পারছেন না, অথচ একটা সন্ধিতে চলে যাচ্ছেন যে হ্যাঁ বাংলা স্বাধীনই থাকবে। অর্থাৎ বাংলা যে স্বাধীনভাবে ছিল সেটার মানে দিল্লিও আইডেন্টিফাই করতে একদমই এবং মানে অনেক দিন ধরে করেছে, বহুদিন ধরে করেছে। তো এরপরে তো বাবারও মারা যায় এবং নুসরতও মারা যান। হুমায়ুন এলেন, নুসরতও মারা যায়। হুমায়ুন এলেন এবার তাকতে, দিল্লির তাকতে এসেছেন হুমায়ুন, এবং তিনি প্রাথমিকভাবে গুজরাটে বিজি। হুমায়ুন যখন গুজরাটে বিজি, তখন এই নুসরতের ছেলে ফিরোজ, আলাউদ্দিন ফিরোজ, ইনি আবার শের খান এবং এদের সাথে মিলে একটা কনফেডারেসি তৈরি হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, মানে তখন অলরেডি শের খান সুরি, যে পরে শেরশাহ হবে, সে তখন আলটিমেটলি আস্তে আস্তে কিন্তু নিজের জায়গাটা মানে আস্তে আস্তে তৈরি করা শুরু করেছে প্যারালালি। হ্যাঁ, এবার বাংলায় কিছু একটু উল্টোপাল্টা হয়, যে এক মিনিস্টারের ছেলে সে জিতে যায় করে টোরে, গিয়াসউদ্দিন মাহমুদ, উনি এই বংশেরই, মানে বংশ মানে এই একই লিনিয়েজের, হ্যাঁ হুসেন শাহী বংশেরই, হ্যাঁ হুসেন শাহী বংশেরই, তিনি হচ্ছেন রাজা। কিন্তু তার শেরশাহর সাথে মাকদুম বলে একজনের খুব মানে দহরম মহরম বলে, এ শেরশাহর সাথে কোনোভাবেই সন্ধিতে যাবে না। ইনফ্যাক্ট মাকদুমকে মেরেও ফেলে যুদ্ধ করে সাউথ বিহারে গিয়ে, তো মেরেও ফেলে এবং তারপরে বিহার জিতে নেব এরকম একটা ব্যাপার হয়। তুই ভাব ব্যাপারটা কীরকম হচ্ছে, শের খান এবং মাহমুদ দুজনে মিলে লড়াই করছেন, শের খান এবং মাকদুম দুজনে মিলে লড়াই করছেন মাহমুদের সাথে, গিয়াসউদ্দিন মাহমুদ যে বাংলার সুলতান। লড়াইয়ের সময় মাকদুম তার সমস্ত সম্পদটা গচ্ছিত রেখেছিল শের খানের কাছে। তুমি দেখো, লড়াইয়ের পরে আবার বুঝে নেব। মাকদুমকে মেরে ফেললো
আমাদের এই মাহমুদ, হ্যাঁ গিয়াসুদ্দিন মানে বাংলার সুলতান মাকদুমকে মেরে ফেললো। মেরে তো ফেললো, বিহার হারলো, শের খান মানে কিছুটা পেছনে গেল, কিন্তু মাকদুমের এত বড় সম্পদটা চলে গেল শের খানের কাছে। তো মাকদুমকে মেরে অ্যাকচুয়ালি গিয়াসুদ্দিন শের খানকে আরো বলিয়ান করে তুলল, এবং তাতে হ্যাঁ খুবই শক্তিশালী হয়ে পড়লো কতটা সম্পদ থাকলে সেই সময়। হ্যাঁ, তো এবার এত সম্পদ নিয়ে শের খান আক্রমণ করলো বাংলা। শের খান বাংলা আক্রমণ করার পরে গিয়াসুদ্দিন হেরে গেলেন এবং শের খান শেরশাহ নাম নিয়ে বাংলার সুলতান হয়ে বসলেন 1538। হ্যাঁ 1538। মানে আরও অনেক ছোট লড়াই আছে, সেগুলোতে আর যাচ্ছি না। আমরা মোটা দাগের ইতিহাসটা এই যে শেরশাহ বাংলা জিতে নিলেন মাহমুদের কাছ থেকে। বেশ, মাহমুদ এই প্রথম বাংলায় আফগান রুল শুরু হলো। মাহমুদ এবার হুমায়ুনের কাছে গেছেন। হুমায়ুনের কাছে গিয়ে বলছেন যে শেরশাহ জিতে নিয়েছে, কারণ হুমায়ুন রওনা দিয়েছেন ওদিক থেকে শেরশাহর সাথে লড়াই করবে। হ্যাঁ, আমরা হুমায়ুনের এপিসোডে তো বলেছি হুমায়ুন বাংলায় এসছে এবং শেরশাহ তখন বাংলায়। এখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটা আমরা মানে মুঘল পিরিয়ডের হিস্ট্রিতেও খানিকটা গল্প করেছি, আর একটু বলি এখানে কারণ যেহেতু বাংলা হচ্ছে পাখির চোখ, সেখানে কি হচ্ছিল, শেরশাহ তো বাংলা জিতলেন, গৌড় সম্পদ সমস্ত পেলেন। আচ্ছা, হুমায়ুন এদিকে চুনারে ওদিকে আক্রমণ করছেন। তো শেরশাহ তখন তার ছেলে জালাল একে রেখে এবং নওয়াজিশ খানকে রেখে উনি চলে গেলেন যে ওদিকে আমি লড়াই করব। মাহমুদ চলে গেছেন তার আগে হুমায়ুনের কাছে, বলে না আমার বাংলা চলে গেছে, আপনি বাংলায় আসুন, বাংলা উদ্ধার করুন শের খান তার তরফ থেকে। হুমায়ুন দিশা বদলে রওনা দিয়েছেন বাংলার দিকে। হুমায়ুন যখন দিশা বদলে বাংলার দিকে রওনা দিয়েছেন, তখন শেরশাহ বুঝলেন যে হুমায়ুন যদি বাংলায় পৌঁছে যায় তাহলে যে আমার এত সম্পদ সব তো হুমায়ুনের কাছে চলে যাবে। 50 জন মাত্র অশ্বারোহী নিয়ে শেরশাহ তড়িঘড়ি করে বাংলায় এলেন। হুমায়ুনের তো জানি, আমরা আগেই কথা বলেছি, প্ল্যানিং চলছে ধীরে ধীরে, আতিফাতি আছে, এমনিও হুমায়ুন প্ল্যান করতে করতে এগোচ্ছেন, ধীরে ধীরে বাংলার দিকে এগোচ্ছেন। আর শেরশাহ তারা তড়িঘড়ি পৌঁছে গেলেন বাংলায়। পৌঁছে উনি বললেন যে আগে সমস্ত আমার সম্পদ একত্র কর এখান থেকে। পুরো গৌড় মানে একেবারে গৌড় লুট হয়ে গেল আর কি, খারাপ অবস্থা। কিন্তু এত সম্পদ নিয়ে যাবেন কোত্থেকে? এত সম্পদ নিয়ে যেতে তো জিনিসপত্র লাগবে, তার কাছে অত হাতিয়ার ঘোড়া নেই। তুই ভাবতে পারছিস কতটা সম্পদ হতে পারে? পর্তুগিজরা লিখেছেন যে 60 মিলিয়ন ইন গোল্ড। 60 মিলিয়ন ইন গোল্ড, বাপরে সেই সময়। কারণ পর্তুগিজরা তখন ঢুকে গেছিল এবং শের খানের সাথে যে লড়াইটা হয়েছিল মাহমুদের, তাতে পর্তুগিজরা কিন্তু সাপোর্ট করেছিল বাংলাকে। এটা নিয়ে এবার যাবে কি করে? অত হাতি অত ঘোড়া নেই শেরশাহর কাছে। তখন ওই ছেলে কিছু হাতি ফাতি নিয়ে এসে তেলিয়াগিরির রাস্তা, আমরা আগের এপিসোডে তেলিয়াগিরির কথা বলেছিলাম, ওদিক দিয়ে ধীরে 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 শেরশাহ পালিয়ে গেলেন রোহতাস দুর্গের দিকে। তো কাজী হুমায়ুন যখন ঢুকলেন, হুমায়ুন ঢুকে গৌড় খালি। সেটা আমরা বিয়েতেও মুঘলেও আলোচনা করেছিলাম। হ্যাঁ, হুমায়ুন তো বিরাট ভালো লাগলো, জান্নাতাবাদ নাম রেখেছিলেন গৌড়ের। এই প্রসঙ্গে বলে রাখি যে এই প্যারালালি মুঘল সাম্রাজ্যে বা মুঘল পিরিয়ডে কি হচ্ছে সেইটা জানতে গেলে হুমায়ুনের এপিসোডটা দেখলে এটা আরেকটু ক্লিয়ার হবে। তখন শেরশাহর ব্যাপারেও আমরা অনেকটা কথা বলেছি। হ্যাঁ, তো এবার হুমায়ুনের আমরা বলেইছি যে হুমায়ুনের দারুণ ভালো লেগেছে, এত সুন্দর ক্লাইমেট ইত্যাদি, এত সুন্দর মহিলা, বল না, মহিলারা ছিলেন, বিরাট হ্যাঁ। হ্যারেম টারেম সমস্ত কিছু দারুণ মানে মস্তিতে আছেন উনি, ওখানে আরামে। এবং সৈন্য সামন্ত ল্যাদে চলে গেছে, এতটাই ল্যাদে চলে গেছে সৈন্য সামন্তরা যে হুমায়ুন যখন মানে ওদিকে তো ওর ভাই হচ্ছে আগ্রার সিংহাসনে বসে গেছে, হুমায়ুন যখন বলছে চলো এবার সবাই মিলে এখানে একজনকে গভর্নর বানাই, গভর্নর যাকে বানাতে বলছেন তিনি বলছেন না জাহিদ বেগকে বলেছিলেন তুমি গভর্নর হও, না গভর্নর হব না। তো যাই হোক, জাহাঙ্গীর কুলি বেগকে গভর্নর করে হুমায়ুন এবার চলছেন। চসাতে লড়াই হবে, ব্যাটল অফ চসা বিরাট ইম্পর্টেন্ট। কোনো লড়াই টড়াই হয়নি ব্যাটল অফ চসাতে, মানে যখন শের খান দেখলেন যে এসে ক্যাম্প করেছে চসার ওখানে, তো শের খান ওখানে ক্যাম্প করেছেন, কিন্তু হুমায়ুনের কোনো সৈন্যরা লড়তেই চাইছে না, তাদের মধ্যে কোনো মোটিভেশনই নেই। হ্যাঁ।
তার মধ্যে হুমায়ুন প্ল্যান করে চলছেন। জৌনপুর থেকে, চুনার থেকে, অদ থেকে সমস্ত সৈন্য এসে জুড়েছে হুমায়ুনের সাথে, তাও তিনি লড়াই করবেন না। কিন্তু শের খান কিন্তু বুদ্ধিমান। শের খান দেখলেন এত বড় ফোর্সের যদি অ্যাকচুয়ালি লড়াই করে আমাদের সাথে, আমরা জিততে পারবো না, কারণ ওদের কাছে 40,000 অশ্বারোহী সৈন্য, আমার কাছে মাত্র 10,000, জেতার কোনো চান্স নেই, হাতিও আছে। ইনারা চিঠি লিখলেন শেরশাহ হুমায়ুনকে যে আমি তো আপনার অনুগত ভৃত্য, আপনার সাথে আমি লড়াই করব এ তো আমি ভাবতেও পারি না। আমি চাই আপনি আমাকে বাংলার গভর্নর হিসেবে আইডেন্টিফাই করুন, আমার ওটুকুই চাই। হুমায়ুন বললেন না, নেকি আর পুছপুছ, নিশ্চয়ই। হ্যাঁ, আমি তো গভর্নরই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। ঠিক আছে, বাংলা তুমি নাও। আর সন্ধি চুক্তি টুক্তি স্থাপন হলে, এবং দুটো মানে বিরাট বনভূমি, এই দলের সৈন্যরা ওই দলের ক্যাম্পে গিয়ে পার্টি করছে, মানে সে একবারে দেখা যাচ্ছে দূর থেকে সবাই একে অপরকে কোলাকুলি করছে, বিজয়া দশমীর মিষ্টি খাচ্ছে, এরকম টাইপের ব্যাপারটা। শেরশাহ কিন্তু প্ল্যান এটা নয়। শেরশাহ এর মাঝে মাঝে কি করছেন, চেরো বলে একটা আদিবাসী গ্রুপ ছিল, তারা বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। তিনি বলেন যে আমার তো মানে আপনি তো বাদশাহ, আমি তো বাদশাহ নই, আমাকে তো ছোটো ছোটো বিদ্রোহ দমন করতে হয়। বারবার গিয়ে চেরোদের আক্রমণ করছে। একদিন রাতে সমস্ত সৈন্য নিয়ে, মানে মেইন যে ফোর্সটা তাদেরকে নিয়ে সে গেছে রাত্রি 2টোর সময়, মানে ভোর সকাল 2টো আর 2টোর সময় সে বেরিয়েছে। তার কমান্ডাররাও জানে না তার কী প্ল্যান, সবারই মনে হচ্ছে যে চেরোতে যাচ্ছি চেরোদের আক্রমণ করতে। অর্ধেক রাস্তা গিয়ে কমান্ডারকে বলে দাঁড়াও, ব্যাপারটা হচ্ছে আমরা এখন হুমায়ুনের ক্যাম্পে আক্রমণ করব। টার্নড ব্যাক। ভোরবেলায় যখন মানে সবাই উঠছে ঘুম থেকে, সকালবেলার প্রাতঃকর্ম সারছে, তখন অ্যাটাক হলো, পুরো শেরশার ফোর্সটা অ্যাটাক করলো হুমায়ুনের ক্যাম্পে। শেরশাহ লোকটা সুবিধা ছিল না তো। এবং হুমায়ুন দেখেছে, আচ্ছা ও যখন ওই সন্ধি চুক্তি স্থাপনা হচ্ছে তখন হুমায়ুনের একটা অদ্ভুত কন্ডিশন ছিল। বললো যে সব ঠিক আছে, কিন্তু আমাদের একটা মক যুদ্ধ কিন্তু করতেই হবে। একটা মক যুদ্ধ করো যাতে আমি তোমাকে হারাবো, কিন্তু তারপরে আমি তোমাকে দিয়ে দেবো, বাংলাটা দিয়ে দেবো। হুমায়ুন কিন্তু একটা অদ্ভুত লোক মারি। তো যখন শেরশার লোক আক্রমণ করেছে এরকম একটা কথা চলছে, হুমায়ুন তখন নামাজ টামাজ পড়ে প্রাতঃকর্ম সারছেন, বা প্রাতঃকর্ম সেরে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করবেন। উনি বলছেন হ্যাঁ তো কথাই ছিল। উনি কিন্তু একেবারেই বিচলিত নন। ও এই অ্যাটাক কর দিয়া, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ করনে দো, এরকম টাইপের অবস্থা। কিন্তু শেরশার ফোর্স অ্যাটাক করে ছিন্ন বিচ্ছিন্ন করে একেবারে এর ক্যাম্পে ঢুকে গেছে, হুমায়ুনের ক্যাম্প। মানে ও আও আও বলে ডেকেছে, হ্যাঁ তাহলে বসে একটু চা খাই, কারণ ও তো জানে এটা মক। এবার হুমায়ুনের ওই ক্যাম্পেও কিন্তু 17,000 দাসদাসী, শুধু হুমায়ুনকে দেখাশোনা করার জন্য। 17,000? এরা সৈন্য নয়, এরা ওর দাসদাসী। এই লোকটা দেখা হলে খুব ভালো হতো লোকটার সঙ্গে। এত প্ল্যানিং করে এত 17,000 দাসদাসী নিয়ে কি করছিল? বিভিন্ন রকম। এরা তো এত সৈন্য টন্য দেখে বিক্ষিপ্ত হয়ে গেছে সম্পূর্ণ। দেখা গেল যে হুমায়ুন তার 2 বডিগার্ড সহ একা দাঁড়িয়ে আছে ক্যাম্পের মধ্যে। কোনো রকমে একজন আরেকটা হাতিতে উঠিয়ে বলে নদীর রাস্তায় আপনি চলে যান আগ্রার দিকে, সে নদীতে পড়ে গিয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা। এবং এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে। নিজাম বলে একজন, যে ওই সে সময় ভিস্তি থাকতো, তো ভিস্তিদের কাছে ব্যাগ থাকতো জলের, সে ওটা দিয়ে হুমায়ুনকে উদ্ধার করে জল থেকে, নইলে হুমায়ুন মারা যান ওদিন জলে ডুবে। আচ্ছা। এবং নিজামকে তখন হুমায়ুন বলেন যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমাকে ভারতবর্ষের সুলতান বানিয়ে দেবো, ভারতবর্ষের বাদশা বানিয়ে দেবো। কাকে বলো, চিস্তিটাকে না ভিস্তিটাকে? কি না ভিস্তি, হ্যাঁ ভিস্তিকে 6 ঘন্টার জন্য বসিয়েও ছিলেন সিংহাসনে। হুমায়ুনটা না অদ্ভুত পাবলিক ছিল কিন্তু, কি করে যেটা অ্যাকচুয়ালি তো হুমায়ুন ঠিক করে শাসনটা করতেও পারেনি, হ্যাঁ শুধু প্ল্যানিংই করেছে। তো শেরশাহ পুরো জিতে নিলেন হুমায়ুনের, এবং তার হ্যারেমের 4,000 মহিলাকে শেরশাহ নিজের অধীনে নিয়ে নিলেন। এবার তো অবভিয়াসলি উনি বাংলা গেলেন, জাহাঙ্গীর কলি খানকে মেরে টেরে চিটাগং পোর্ট অবধি তার জিত হলো। তারপরের ইতিহাসটা তো আমরা মুঘল ইতিহাসেই বলি যে আবার হুমায়ুন যখন আক্রমণ করতে আসছেন
তখন এত প্ল্যানিং করছেন যে তার সমস্ত সৈন্য ছেড়ে চলে যাচ্ছে। প্ল্যানিং কি যে আমি চলতে বলে চলে গেছে। তারা কেউ লড়াই করেনি এবং বিলগ্রামের যে কনজের কাছে যে যুদ্ধটা সেটাতে হুমায়ুন নাস্তানাবুদ হয়ে হেরে যান। এবং সেখানেও কারণ হচ্ছে মানে হুমায়ুনকে ঘিরে ছিল তার প্রচুর সেবাদাসী, এবং দাসী শুধু না, সেবাদাস এবং সেবাদাসীরা তাদের কাছে যখন পৌঁছে গেছে তখন আর সামাল দেওয়া যায়নি। তো এই শের খান ভারতবর্ষের সুলতান হয়ে ভারতবর্ষের বাদশাহ হয়ে গেলেন, শেরশাহ সুরি। সেটা তো আমরা শুনেছি, সেটা তো আমরা অলরেডি মুঘলে, যদি এই শেরশাহর এপিসোডটা, হুমায়ুন আর শেরশাহ বোধহয় একসাথে বলা আছে, হুমায়ুন আর শেরশাহর এপিসোডটা যদি দেখেন তাহলে এই ডিটেলটা শেরশাহর ব্যাপারে, শেরশাহ কী কী করেছিল সেইটা কিন্তু পাওয়া যাবে। তার কি একটা গ্লিম্পস আমরা দেবো? তো ওটা দেওয়ার দরকার নেই, তবে এটুকু আমরা কেন বললাম মুঘল ইতিহাসের পার্ট হিসেবে। তুই একদিক থেকে দেখতে গেলে পরে শেরশাহ যদি বাংলা না যেতেন, প্রথমত গিয়াসুদ্দিনের সাথে লড়াই যদি না হয় তাহলে কি নাম মাকদুমের সমস্ত সম্পত্তি শেরশাহ পান না। দ্বিতীয়ত বাংলা যদি না যেতেন গৌড়ের সমস্ত সম্পত্তি উনি পান না, এবং এই সম্পত্তি না পেলে পরে ওনার কাছে এত সৈন্য সামন্তে এত বলই তৈরি হয় না যাতে উনি দিল্লির বাদশাকে হুঙ্কার দিতে পারেন। সেই অর্থে যদি তুই দেখিস, এটা কিন্তু দ্বিতীয়বার হলো যে বাংলার যে রাজা বা সুলতান বা বাদশাহ সে দিল্লি জিতলো এবং ভারতবর্ষ শাসন করলো। ঠিক, প্রথমবার হলো। এতদিন অবধি ইন্ডিপেন্ডেন্টলি চলছে, ধর্মপালের সময় হয়েছিল। তারপরে কিন্তু এই আবার আমরা দেখলাম যে বাংলা থেকে একজন গিয়ে জিতলো পুরো দিল্লি। এরপরে শেরশাহর সময়টা নিয়ে এবং তারপরে পার্টটা নিয়ে আমরা খুব বেশি আমরা মুঘল যেতে কথা বলবো, এবং সেটা সর্বভারতীয় ইতিহাসের অংশ, সেখানে বাংলার বিরাট অংশ নেই। তবে হ্যাঁ, এটা তো নিশ্চয়ই যে ওই বাংলার অ্যাডমিনিস্ট্রেশনের জন্যে, যেহেতু এটা একটা রেবেলিয়াস স্টেট, সেই জন্য ওই ছোটো ছোটো ভাগে ভাগ করেছিলেন বাংলার পরগনাগুলোকে, যেটা পরে তোডরমল আবার ওটাকে নিয়ে অ্যাডাপ্ট করেন এবং যেটা ডিস্ট্রিক্ট তৈরি হওয়া, ডিস্ট্রিক্টের মধ্যে কাজী এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং মানে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে আলাদা করা, এগুলো সব শেরশাহ করেছিলেন বাংলাকে সামাল দেওয়ার জন্য, যেন আর বিদ্রোহ না হয় বাংলায়। প্লাস গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সোনারগাঁও থেকে শুরু হয়, এগুলো বাংলায় উনি করেন, মানে বাংলা থেকে করেন। এর পরের ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে আরেকটা ফ্যামিলি উঠে আসে এই আফগানদের থেকেই, কিন্তু শেরশাহর লিনিয়েজের নয়। সেটা হচ্ছে কারানি ফ্যামিলি। আচ্ছা, কারানি ফ্যামিলির ইতিহাসটা 1564 খ্রিস্টাব্দের ইতিহাস। কারানিরা বেসিক্যালি এই সামন্তই ছিলেন, তার থেকেই উঠে আসেন। এরাও আফগান বাঙ্গাস, এবং এরাই পরে গিয়ে রসনাই হবেন। যেটা হলো ইলুমিনাতি, যাদেরকে আকবর দমন করেছিল, তারা এরা হচ্ছে সেই ক্ল্যান। আচ্ছা আচ্ছা, এরাও তো আফগানি তো ছিল তারা। ঠিক, আফগান মানে এই স্পেসিফিক্যালি কারানিরাই ওটা হয়। তার মধ্যে সুলেমান কারানি এ হচ্ছে প্রথম বাংলার সুলতান হয়। আচ্ছা, সুলেমান কারানি 1565 থেকে 1572 এই হচ্ছে তার শাসনকাল। বেশি দিন না। হ্যাঁ, কিন্তু খুব ইন্টারেস্টিং কতগুলো ঘটনা ঘটে এনার সময়। কিরকম? কালা পাহাড়ের নাম শুনেছি অনেকে। কালা পাহাড় ছিল এর জেনারেল। আচ্ছা, সুলেমান কারানির জেনারেল। কালা পাহাড়ের জন্য দুটো ঘটনা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোচবিহার, যেটা প্রচুর বিখ্যাত এবং জ্ঞানীগুণী লোকের জন্ম দিয়েছে। সেই কোচবিহারে শুক্লধ্বজ বা চিলারায় একজন বড় রাজা, এবং এই কোচবিহারটা ওই কামরূপ অংশের কিছুটা অংশ মিলে বিশ্বসিংহ প্রতিষ্ঠা করেছিলেন একটা বেশ বড় মানে শক্তি হিসেবে। হ্যাঁ, কামরূপ এই মানে মিলিয়ে কামতা তখন নামটা পাওয়া যাবে। হ্যাঁ, বিশ্বসিংহই কামতেশ্বর নাম দিয়েছিলেন নিজের। কামতাপুর হচ্ছে তার ক্যাপিটাল। প্রায় ওই আসামের ধুবড়ি থেকে রংপুর এই পুরো এলাকাটা নিয়ে, দিনাজপুর থেকে এই এলাকাটা হচ্ছে কোচবিহার। কোচবিহারে কালাপাহাড় আক্রমণ করেন, এবং কোচবিহারের চিলারায় হচ্ছে সবচেয়ে বড় শুক্লধ্বজ বা চিলারায়, যে তার আগে কোনো যুদ্ধ হারেনি। এই যে সাম্রাজ্য বিস্তারটা পুরো চিলারায় করেছিলেন। চিলারায়কে কালাপাহাড় হারান, এবং তখন কামাখ্যা অবধি চলে যান কালাপাহাড়। কামাখ্যা মন্দির ধ্বংস হয়। মন্দিরই ধ্বংস হয়? হ্যাঁ। আরেকটা কালাপাহাড়ের যেটা সবচেয়ে সেই অর্থে কুখ্যাত
বিষয়, সেটা হচ্ছে পুরী আক্রমণ। হ্যাঁ ঠিক। জগন্নাথ পুরী আক্রমণ করেন উড়িষ্যায়। অ্যাকচুয়ালি কী হয়েছিল যে এদেরকে সুলেমান কারানি এবং এদেরকে কন্ট্রোলে রাখার জন্য আকবরের সাথে ওড়িশার রাজার একটা সন্ধি হয়েছিল। তখন আকবর শাসন করছে, তখন আকবর চলে এসেছেন যে যদি এরা আক্রমণ করে তাহলে তুমি কিন্তু সামাল দেবে। সেই কারণে এদের উপরে আক্রমণ করে এরা বাংলা থেকে, কালাপাহাড়ের নেতৃত্বে, এবং বাংলা থেকে আক্রমণ করে। কালাপাহাড় কিন্তু ব্রাহ্মণ, বাঙালি ব্রাহ্মণ একজন ছিলেন, যদিও সুলেমান কারানির টিমে। ওড়িশা যান, জগন্নাথপুরী ধ্বংস হয়। শুধু জগন্নাথপুরী নয়, পুরো এলাকাটা ধ্বংস হয়। এবং নিয়ামতুল্লাহ বলে একজন আছেন, তার অ্যাকাউন্ট থেকেই এটা বলছি আমি, যে মন্দির ধ্বংস হয় প্রথমত। যে বিগ্রহটি ছিল তার গায়ে প্রচুর স্বর্ণালঙ্কার এবং তার নাকি দুটো চোখে দুটো হিরে ছিল বড় বড়, সেগুলো সমস্ত লুট হয়। অন্যান্য প্রচুর মানে মূর্তি, সোনার মূর্তি, সেগুলো লুট হয়। এবং নিয়ামতুল্লাহ বলেছেন যে তার সৈন্যের মধ্যে এমন কেউ ছিল না যার কাছে অন্ততপক্ষে একটা মূর্তি সে ওখান থেকে লুট করে নিয়ে আসে। বাপরে, এত মূর্তি ছিল সেখানে সোনার! ওড়িশা জেতার জন্য এতদিন ধরে থোড়ি মানে এমনি থোড়ি এরা চেষ্টা করেছে। ও, ওই সম্পদের জন্য। এটা কোনো বানানো, নিয়ামতুল্লাহ নিজের লেখা অ্যাকাউন্ট। এটা হচ্ছে কালাপাহাড়ের কাণ্ড কারখানা আর কি। আচ্ছা। তো আকবর বাইরে ছিলেন। আকবর যখন মানে বাইরে অর্থাৎ চিত্তর নিয়ে ব্যস্ত ছিলেন, যখন চিত্তর থেকে ফিরলেন এবং দেখলেন যে এই সুলেমান কারানি এখানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তখন আকবর আক্রমণ করেন বাংলা। এবং বাংলা মানে জিততে সহজে পারেন, তোডরমালকে পাঠিয়েছিলেন বাংলা জেতার জন্য। তোডরমাল এসে খুব কষ্ট করে বাংলাটাকে আবার আকবরের আন্ডারে নিয়ে আসা হয়। তবে একেবারে বারবার কী হচ্ছে, একবার হয়তো মিলিটারিরা করে বসলো, মিউটিনি করে বসলো। একবার আরও কেউ একজন সামন্ত ভুইফোড়ের মতো উঠে দাঁড়ালো, 12 ভুইয়া উঠে দাঁড়ালো। এসব হচ্ছে। আকবর একবার আক্রমণ করছেন, জিতছেন, চলে যাচ্ছেন, আবার ওখানে একটা অশান্তি তৈরি হচ্ছে। এটা দীর্ঘকাল চলেছে, যতদিন না পর্যন্ত মানসিং এসে বাংলার গভর্নর না হয়েছেন। হ্যাঁ, মানসিং, যে হচ্ছে আকবরের শ্যালক। মানসিং যতদিন পর্যন্ত এসেছেন ততদিন পর্যন্ত বাংলায় অশান্তিটা লেগেই ছিল, যে কিছুতেই আকবর কন্ট্রোল করতে পারছে না। 3বার কি 4বার আকবরের ফোর্স অ্যাটাক করে, যেতে চলে যায় আবার এখানে একটা, যেটা হয় বাংলায় সেটাই হয়, যেটা হয় বাংলায় সেটাই। আবার লাস্ট আমি এটা বলি যে 12 ভুইয়া, আমরা আগে একবার 12 ভুইয়াদের কথা শুনেছি যারা উত্তর পূর্ব ভারতের ওদিকে এই কোচবিহার, কামরূপ এই এলাকাটার, এই সময় একটা 12 ভুইয়াদের দেখা পাওয়া যায় আকবরের সময়। এরা যদুনাথ সরকারের মতে বলে দিচ্ছি যে এদেরকে নাটক নভেলে অনেক বড় হিরো বানানো হয়েছে এই 12 ভুইয়াদেরকে। এরা সেরকম বড় কোনো মানে প্রতাপাদিত্য বলে একজন ছিলেন, তাকে তো প্রায় রানা প্রতাপ বানিয়ে ফেলেছে লোকজন। এরা অত বড় কেউ কোনো সামন্ত ছিল না। এরা ছোট ছোট জমিদার, একটু মানে জায়গা হয়েছে, আরও জায়গা জিতেছে। এবং এদের মধ্যে কোনো ওই এর বিরুদ্ধে মানে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা হিন্দুরা একত্রিত হয়ে লড়াই করি এরকম ব্যাপারটা একেবারেই ছিল না। এরা একত্রিত হয়ে কোনো লড়াই করেনি। এদের ক্ষমতাটাই আসল ছিল। ওদেরকে মানে যদুনাথ সরকার বলছেন এদেরকে গ্লোরিফাই করার কোনো জায়গা নেই। 12 ভুইয়ারা এত ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টারই নয়, তারা ইম্পর্টেন্ট হয়েছে নাটক নভেলের জন্য পরবর্তীকালে। তো আজকে আমরা এই অবধি আসি, আমরা অনেকটা দূরত্ব পার হলাম, অনেকটা বাবা, মানে সেই মোহাম্মদ বিন তুগলক থেকে আকবর অবধি চলে এলাম। বাংলা ইলিয়াস শাহী শাসন, হুসেন শাহী শাসন, মাঝখানে গণেশ, হ্যাঁ ইলিয়াস শাহী শাসনের পরে হাবশিদের, তারপরে হুসেন শাহী শাসন এবং তারপরে আফগান। আফগান থেকে আকবর অবধি মানে পুরোটা। হ্যাঁ, আফগান থেকে আকবর অবধি পুরোটা। বেশ, এটা অনেক লম্বা জার্নি। 1 ঘন্টা 25 মিনিট অবধি আমরা একটাই অনেকটা লম্বা। আমাদের মনে হয় কত সাল হবে, এটা কত বছর হবে, প্রায় 400-450? না এতটা নয়, আমরা 200 বছর। হ্যাঁ 200 বছর, 200 বছরের একটু বেশি। আচ্ছা, 1 ঘন্টা 25 মিনিট ধরে আমরা আলোচনা করলাম। মানে 1 ঘন্টা 25 মিনিট আমরা 200 বছরকে ধরার চেষ্টা করলাম। 200 থেকে সামথিং এদিক ওদিক, 200 থেকে একটু বেশি 1564 অবধি মোটামুটি। বেশ, তো
বাংলার বেশ কি বলবো, খুবই অদ্ভুত টাইপের একটা, মানে ভারতবর্ষের ইতিহাসই খুবই বৈচিত্র্যময়, তার মধ্যে বাংলার ইতিহাসটাও বেশ বৈচিত্র্যময়। এবং আমার মনে হয় এখানের বেস্ট টাইমটা হলো হুসেন শাহী আমল। ইলিয়াস শাহী আমলটাও খানিকটা শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, তবে সামগ্রিক বিকাশের দিক থেকে দেখতে গেলে পরে হুসেন শাহী, বিশেষত আলাউদ্দিন হুসেন শাহ, মানে যিনি হুসেন শাহ বলে যাকে আমরা চিনি, 26 বছরের তার রাজত্ব, এই রাজত্বটা আমার মনে হয় সবচেয়ে গৌরবময় ইতিহাস, ইসলামিক বা মুসলিম পিরিয়ডের মধ্যে। ঠিক ঠিক। এবং সেখানে আমি তখন বলছিলাম, সেখানে কিন্তু ওই যেরকম কি শ্রীকৃষ্ণ বিজয়, মনসা মঙ্গলও সেই সময় লেখা, তো এই সমস্ত সাহিত্যের পৃষ্ঠপোষকতা এবং ইত্যাদি, মহাভারতের ট্রান্সলেশন, শ্রী চৈতন্য, সবটা একটা দারুণ সুন্দর সময়। এবার তারপরে আবার যেরকম হয় আর কি, একটা সুন্দর সময় থাকে, আবার কোনো কোনো সময় সেই সুন্দর সময় চলে যায়, আর সেই সুন্দর সময় খুঁজতেই থাকে লোকে। আমরাও খুঁজে যাচ্ছি, কোনোদিন তো সুন্দর সময় আসবে পৃথিবীতে, বাংলায় অন্তত পক্ষে, বা লন্ডনে আসলেও হবে। তো হোয়াট এভার, এই নিয়ে আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা রাখি ভালো দিন আসবে। না, ওইটাই বলতে চাইছিলাম না আমি। ভালো দিন আসবে বলেই আমরা আশা রাখি। এরকম গৌরবময় অধ্যায়ের পার্ট হয়ে আমরাও থাকতে চাই বাংলার, যেখানে বাংলা প্রচণ্ড সমৃদ্ধ এবং বাংলা চারিদিকে দারুণ, মানে বাংলা নিজের মতো করে সারা ভারতবর্ষের কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট হয়ে থেকে যাচ্ছে বা থেকে ছিল, সেটা আমরা আবার ফিরিয়ে যদি আনতে পারি কোনো দিন, তাহলে ভালো লাগবে। আমাদের তো এটুকুই চেষ্টা, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। এর বাইরে তো আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না। শুধু যেটা করতে পারেন আপনারা, সেটা হলো আপনারা যেটা করতে পারেন, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সেটাতে কিন্তু বাংলার উন্নতি হোক না হোক, এই চ্যানেলটার খুব উন্নতি হবে। আর এই চ্যানেলটার একটু উন্নতি হলে আমাদেরও একটুখানি মোটিভেশন বাড়ে। ওই মোটিভেশন খুব জরুরি ব্যাপারটা। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি এই কথা বলে। ততক্ষণের জন্য টেক কেয়ার, আর spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is, আপনারা জানেন। টাটা।